আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ইয়া। ওকে, জি, থ্যাংক ইউ। একটু সময় দিবেন, জাস্ট এ সেকেন্ড। উম, দুঃখিত, আমার মাউসটা হঠাৎ করে ডিড হয়ে গেল। আমার স্ক্রিনটা শেয়ার করতে পারছি, আমি একটু আবার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমরা গত ক্লাসে কোথায় ছিলাম একটু রিকল করতে পারবেন নিলয়? আসসালামু আলাইকুম ভাইয়া। বলো সব ভাইয়া, আমরা কি একটু রিকল করতে পারবো? ভাইয়া আসলে রিভিশন দিইনি, তা আচ্ছা, ওকে ওকে। একটু ওকে। রিক্যাপ করলে ভালো হয়। সরি। ইটস ওকে। আচ্ছা, আমরা মেবি গত ক্লাসে একটু বেসিক ওভারভিউ নিয়ে আলোচনা করেছিলাম আমাদের কোর্স সম্পর্কে। আমরা আমাদের কোর্সের আসলে কোন পোর্শনটা আসলে কভার করতে চাই। তো এইখানে আমি আসলে দেখিয়েছিলাম আপনাদেরকে যে এখানে আমাদের মূলত যে 6টা স্টেপস আছে, এই 6টা স্টেপস আমরা ফলো করি। তো আজকে আমরা এইটার একটু ডিটেলস বাকি ডিসক্রিপশনগুলো আলোচনা করে আজকে আমাদের ক্লাসের অবজেক্টিভ হচ্ছে আমরা এই এই প্রত্যেকটা প্রসেসের ধাপটা ডিটেল ভাবে আলোচনা করব। আপনাদের কাজ হচ্ছে এইটার কনসেপ্টটা একটু বুঝে নেওয়া, কারণ আমরা নেক্সট ক্লাসগুলোতে এই এই থিমের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করব। তো আমরা চলে যাই আমাদের টপিকসে। তো প্রথমে আমরা যেটা বলছিলাম ডিফাইন অবজেক্টিভ। ডিফাইন অবজেক্টিভ বলতে আমরা এখানে যেটা আবারও বলতেছি, আপনি রিসার্চ করেন, আপনি বা মানে এটাকে বলবো যে প্রফিটেবল ও নন প্রফিটেবল বোথ অর্গানাইজেশন কাজ করেন, আপনি রিপোর্টিং এর জন্য হোক যেটার জন্য হোক, আপনার আপনার কাজের একটা টু দা পয়েন্ট ডিফাইন অবজেক্টিভ লাগবে। সে ফর এক্সাম্পল সেলস মার্কেটিং এর কথা চিন্তা করেন,
আমাকে বলা হলো যে সেলস মার্কেটিং এর আমি ধরেন আপনি নতুন জয়েন করলাম, তো আমাকে এখন বলা হয়েছে যে গত মাসের সেলস রিপোর্টটা প্রিপেয়ার করে দেন। তো ম্যানেজমেন্ট লেভেল থেকে ধরেন সামান্য এতটুকু একটা ইনস্ট্রাকশন আমার জন্য আমাকে দেওয়া হলো। তো ওই ইনস্ট্রাকশন উপর বেস করে আমি কি করতেছি, ওই ইনস্ট্রাকশন বেস করে আমি একটা রিপোর্ট তৈরি করতেছি। এখন রিপোর্ট তৈরি করতে যে আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে টু দ্য পয়েন্টে কিছু কোশ্চেন তৈরি করতে হবে, যে আমি এই রিপোর্টের মধ্যে কি কি বিষয় হাইলাইট করব, কি কি বিষয় দেখাবো, কি কি বিষয় দেখাবো না। সো তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাকে যেটা করতে হবে, যেই মানে যে আমার মানে এজেন্ডাটা যেখান থেকে আসবে, এটা টপ ম্যানেজমেন্ট থেকে আমার ডিপার্টমেন্ট হেড থেকে আমি টু দ্য পয়েন্টে কিছু কি কি কোশ্চেন অ্যান্সার করব, মানে আমার রিপোর্টে কি কি রাখতে হবে তা ফার্স্ট অফ অল আমি রিটেন ফর্মে লিখে নিব। অবশ্যই রিটেন হইতে হবে, এবং এই প্রত্যেকটার প্রশ্নের আউটপুট কিভাবে চায় সেটা আমি লিখে নিব। সেটা কি গ্রাফ গ্রাফ চার্ট চাচ্ছে, না শুধু নিউমেরিক্যাল ভ্যালু চাচ্ছে ম্যানেজমেন্টের কাছে, সেটা লিখে। আমাদের অনেক সময় হয়, আমাদের কাছে মনে হয় যে এখানে একটা সুন্দর গ্রাফিক্স মানে সমৃদ্ধ কোন একটা চার্ট আমি দিলে হয়তো খুব ভালো হবে, ওইটার জন্য আমরা অনেক সময় নষ্ট করি, অনেক সময় হয়, কিন্তু অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট চাচ্ছে না। তো আপনি যখন আপনার পোর্টফোলিওর জন্য বানাবেন তখন আপনি মনের মাধুরী মিশায় বানান, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লায়েন্ট অর আপনার মানে যে ম্যানেজমেন্ট যে আপনার কাছে রিপোর্টটা চাচ্ছে, টু দা পয়েন্টে যতগুলো কোশ্চেন করছে এবং ওই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সারটা সে কিভাবে চায় ওইটা আপনাকে এনশিওর হইতে হবে। এইটা কনফার্ম করাটাই হচ্ছে যে আপনার অবজেক্টিভ ডিফাইন। মানে কি, আপনি রিকনফার্ম করলেন যে স্যার আপনি আমার কাছে সেলস রিপোর্ট চেয়েছেন, গুড, এই সেলস রিপোর্ট আমি আপনার জন্য কি কি বিষয় উল্লেখ রাখবো তা আমি একটা ডিটেলস রাখছি। যেমন নাম্বার 1, গত গত লাস্ট মান্থের সেল কত, এবং লাস্ট মান্থের কম্পারিজনে তার আগের মান্থের সেলস কেমন, এবং লাস্ট ইয়ারের সেম মান্থের সাথে এই বছরের এই মান্থের কম্পারিজনটা দেখাবো। এইটার আউটপুট থাকবে সিম্পলি আপনার টেবিল ফর্মে থাকবে। তারপরে হচ্ছে টিম ওয়াইজ আমি সেলস রিপোর্ট বানাবো, কোন টিমের গ্রুপ ওয়াইজ করব, তারপর হচ্ছে ভেন্ডর ওয়াইজ করব, তারপর হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ করব, এরপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল পার্টে যে পেয়েবল এবং রিসিভ মানে আপনার ডিউজ এবং মানে আপনার মার্কেটে আপনার কি পরিমাণ টাকা পড়ে আছে, এগুলোর মানে অন ক্যাশে কি সেল হয়েছে, ক্রেডিটে কত সেল হয়েছে, এবং তারপর হচ্ছে আপনার কাস্টমার ফিডব্যাক কেমন, কাস্টমার সেগমেন্টেশন অনুযায়ী আমি রিপোর্ট করব। এই ধরনের কোয়েশ্চেনগুলো আমার কি করতে হবে, টু দা পয়েন্টে লিখে নিয়ে তাদেরকে কনফার্ম করে নিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট ছিল যে একটা টেবিল, জাস্ট একটা প্রথম অ্যান্সারটা টেবিল ফর্মে চাচ্ছে, আপনি টেবিল ফর্মে করে দিলেন। এরপরে যদি আপনার অ্যাডিশনাল মনে হয় যে অ্যাডিশনাল একটু বেটার ইনসাইট ফুল হবে এমন কোনো একটা গ্রাফ চার্ট যেটা রিপ্রেজেন্ট করে ইজিলি, ওইটা আপনি পাশে অ্যাড করতে পারেন অ্যাডিশনাল একটা গ্রাফ চার্ট হিসাবে, এবং আপনার রিকমেন্ডেশন বা ফুট নোটস বা আপনার ফ্যাক্টস অ্যান্ড ফিগার আপনি ওইখানে উল্লেখ করতে পারেন। বাট অবশ্যই ম্যানেজমেন্টের বা আপনার স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্ট ফার্স্ট, দেন আপনি ওটাকে এমফাসাইজ করার জন্য অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আপনার ওভারঅল মানে প্রেজেন্টেশন ওভারভিউ। তো এই জিনিসটা আমরা করলাম কি, অবজেক্টিভ ডিফাইন করে নিলাম। এটা না করলে কি কি সমস্যা ফেস করব, এটা যদি না করে নেই তাহলে আমাকে এই পুরো জার্নিটা এমন হইতে পারে কয়েকবার রিপিট করা লাগতে পারে, যে আপনি একবার রিপোর্ট বানাইছেন, রিপোর্ট বানানোর পর আপনার তারপরে আপনার কাছে কোশ্চেন আসবে, আচ্ছা এইটা কি হইতে পারে, আবার ওইটা কি হইতে পারে, আবার তখন আপনাকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ওইখানে যে আপনাকে আবার ডেটা কালেক্ট করা, প্রসেসগুলো ঠিকঠাক করে আবার রিপোর্টগুলোকে নিয়ে আসা। তো এভাবে করে কিছু ক্ষেত্রে আমাদের ইফিসিয়েন্সির একটা ইস্যু থেকে যায়। তো এই ধরনের ইস্যুতে আমরা সবসময় এই কাজটা করব, এতে ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট একটা প্রসেস ফলো হয়। সো অবজেক্টিভ ডিফাইন যেটা বললাম, এটা প্রণয় আপনি কি বুঝছেন কি বললাম? জি ভাইয়া, মোটামুটি। ওকে, এইবার আসি ডেটা এগ্রিগেশন। ডেটা এগ্রিগেশনের মধ্যে যেমন অবজেক্টিভ ডিফাইনের একটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কি, যে ডিফাইন আপনি টু দা পয়েন্ট আমরা যেটা করি অবজেক্টিভ ডিফাইনের ক্ষেত্রে আমরা মূলত যেটা করি কেপিআই, যে মানে আমার এই রিপোর্টের কেপিআইটা কি হবে,
কয়টা পয়েন্ট থাকবে, কয়টা ভ্যারিয়েবল থাকবে, এই জিনিসটা আমরা উল্লেখ করি, যেটা আমি একটু আগে বলতে ভুলে গেছিলাম। তো এই কে মানে মেনলি ওভারঅল আপনার কি কি বিষয় অ্যাড্রেস করতে হবে এটাই। সো দেন আমরা এটার পরে চলে আসি ডেটা এগ্রিগেশন। ডেটা এগ্রিগেশনের মধ্যে আমাদের যে পার্টটা পড়ে সেই পার্টটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার তো জানেন যে এক্সাম্পল আপনি কয়টা কোশ্চেন অ্যান্সার করবেন, ধরেন আপনি 5টা কোশ্চেন অ্যান্সার আপনাকে 5টা কেপিআই আপনার এই রিপোর্টে উল্লেখ করতে হবে বা 5টা প্রশ্নের উত্তর আপনাকে বের করে দিতে হবে। এখন আপনি তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডেটা সেট কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করা। আপনাকে মেজরিটি ক্ষেত্রে আপনার টিম হেল্প করবে বা আপনাকে খুঁজে নিতে হবে টু দা পয়েন্টের ডেটা পয়েন্টটা কোথায় আছে। দেখবেন যে কোশ্চেন নাম্বার 1 এর ডেটা সেটটা হচ্ছে আইটির কাছে আছে, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে ইআরপি তে আছে, ইআরপি কোথায় আছে, সেলস মডিউলের ধরেন হচ্ছে সেলস মডিউলের একটা পোর্শনে আছে, এখান থেকে যে ডাউনলোড করে নিতে হবে। এরপরে কোশ্চেন নাম্বার 3টা হচ্ছে আপনার এক ফাইন্যান্সের কাছে আছে, এরপর একটা হচ্ছে আপনার কাছে নাই বাট এটা হচ্ছে কম্পিটিশন ডেটা, আপনার নেট সার্চ করতে হবে বা অন ফিল্ডে যে কাজটা করে নিতে হবে। এর কোশ্চেন নাম্বার 5 হচ্ছে এক্সাম্পল আপনার ইন্টারনাল সেলস টিমের সাথে কোলাবোরেট করে তাদের সাথে একটা ফিডব্যাক নেওয়া। এইভাবে করে আপনার তার ডেটা সোর্সগুলো নেওয়া এবং ডেটা সোর্সগুলো যেটা আপনি নিয়েছেন বা নিচ্ছেন এইটা আপনার কাজ হচ্ছে কনসার্ন পারসন টু দা পয়েন্টে তার সাথে একটু কনসাল্ট করে নেওয়া যে আমি কিন্তু এটা এখান থেকে নিচ্ছি, ইজ ইট ওকে, জাস্ট একটা রিকনফার্ম করা। কেন এটা সুবিধা হয় কি যে আপনার কাছে প্রশ্নটা মানে রিপোর্টটা চাচ্ছে, অ্যানালাইসিসটা চাচ্ছে, সে অ্যালাইন থাকলো যে আপনি রাইট ডিরেকশনে আছেন। আমরা আমরা এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে সবসময় যে কাজটা করি, আমরা আমাদের কনসার্ন পারসনের সাথে একটা সার্টেন টাইম পর পর, যদি সময়টা ধরেন 7 দিন লাগে আমার রিপোর্টটা করতে, আমি ট্রাই করি প্রতিদিন একটা আপডেট দেওয়ার জন্য যে আজকে স্যার আজকে আমি এই পর্যায়ে আসছি, আপনার পুরো 100% আমি এই মুহূর্তে আউট অফ 100% 25% কভার করছি, এই জায়গা থেকে আমি ডিফিকাল্টিস ফেস করছি, এটা এইভাবে ওভারকাম করছি, আপনার কোনো ইনস্ট্রাকশন আছে, ও যদি বলে থাকে ওকে, না থাকলে সাউন্ডস গ্রেট, সামনে আগাচ্ছি। তাহলে কি হচ্ছে স্টেক হোল্ডার যে আছে সে আপনার উপর একটা রিলায়েবিলিটি ফিল করবে যে ওকে তাকে কাজ দেওয়াটা আমার জন্য বেটার হয়েছে, কারণ সে আমার সাথে তার কমিউনিকেশন বেটার এবং সে আমি যেভাবে চাচ্ছি সেইভাবে সে অন প্রসেসে আছে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনার এখানে একটা মিসকমিউনিকেশন তৈরি হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে, যে অনেক সময় আছে যে এই ডেটা সোর্স থেকে এটা নিলে হবে না, এটা অথেন্টিক না, এটা ব্যাকডেটেড ডেটা, ওইটা ওর কাছ থেকে নিতে হবে, এটা অমুকের কাছ থেকে নিতে হবে, ওই ফাইল থেকে নিতে হবে, উনি দিচ্ছেন না স্যার, তাহলে ঠিক আছে আমি বলে দিচ্ছি, বা কনসার্ন পার্সনের সাথে কথা বলে নিতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, কর্পোরেটে আপনার জন্য কেউ অ্যাভেলেবেল না। আপনি লাস্ট মোমেন্টে এসে বলবেন যে আমার 1 ঘন্টা পর রিপোর্ট দিতে হবে, আমাকে এই ডেটা সেটটা একটু বের করে দেন, কেউ দিবে না। সো আপনার ইনিশিয়াল লেভেলে কাজ হচ্ছে অ্যাগ্রিগেশন, মানে ডেটা অবজেক্টিভ ডিফাইন করার পর ডেটার সোর্স কোথায় আছে, অ্যাগ্রিগেশন মানে আপনি এটা কোথায় আছে, এগুলোর সোর্সটাকে ডিফাইন করে কনসার্ন পার্সনের কাছে একটা ইমেল পাঠানো, হোয়াটসঅ্যাপ পাঠানো বা ভার্বাল কমিউনিকেশন করা, আমার অমুক তারিখের হচ্ছে ডেডলাইন, আমার রিপোর্টটা করতে হবে, আজকে আমাকে দিছে, আর্জেন্ট হলে আর্জেন্ট, বা আমাকে এতক্ষণের মধ্যে দিতে হবে বিকজ আমি এটা নিয়ে আবার পরবর্তী কাজ করতে হবে। সো কি হলো আপনার মানে স্টেক হোল্ডারের সাথে, মানে স্টেক হোল্ডার রিপোর্টের সাথে যারা কনসার্ন পারসন তারাও অ্যালাইন হলো যে না, হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ আর লুকিং ফর, এন্ড কি কি বিষয় আপনাকে অ্যান্সার করতে হবে সেটা তারা জানে এবং তার রোলটা কি জায়গাটায়, কারণ এখানে তারও একটা জবাব দিতে ব্যাপার আছে। ফাইন্যান্স যদি ভুল একটা রিপোর্ট দেয়, এটা তো রিপোর্টটা ইস্যুটা আপনার না, ইস্যুটা হচ্ছে ফাইন্যান্সের। আপনি সোর্সে যে রিপোর্ট যখন আপনি ফাইনালি করবেন তখন কিন্তু সোর্সে যে এই যে কন্ট্রিবিউটর যারা আছে কনসার্ন পারসন তাদের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে, যে ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট ডেটা কালেক্ট ফ্রম ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যান্ড সোর্স ইজ ইআরপি, তারপরে কাস্টমার ফিডব্যাক, ফিজিক্যাল সার্ভে, আউট অফ 500 কাস্টমার র্যান্ডমলি কলড, এতগুলো কাস্টমারকে কল করা হয়েছে এবং তাদের ফিডব্যাক এবং অবজারভেশনের র ডাটাটা ব্যাকগ্রাউন্ডে অ্যাজ এ রেফারেন্সে দেওয়া আছে। সো কি হলো, এইভাবে করে আমাদেরকে ডেটার ওই আমাদের অ্যাগ্রিগেশনের যে রেফারেন্সটা এটা উল্লেখ করতে হবে। সো অ্যাগ্রিগেশন মানে আপনি এতক্ষণ কি করলেন, আপনি শুধুমাত্র ডিফাইন করলেন যে কোথা থেকে কি নিতে হবে। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখন এখান থেকে ডেটাগুলো কালেক্ট করে
পার্টিকুলার কোন একটা ড্রাইভ, কোন একটা ফোল্ডার। আমরা সবচেয়ে বেশি পাজেল হয়ে যাই অনেক সময়, বা প্রবলেম ফেস করি যখন মাল্টিপল টাস্ক আসে এবং প্রতিটা কাজের জন্য কখন কোন কাজ করছি, কোথায় রাখছি, র ফাইল মনে থাকে না। তো এইগুলোর জন্য আমরা যেটা করি, আমরা নিউমেরিক্যাল একটা প্যাটার্ন ফলো করি। নিউমেরিক্যাল প্যাটার্ন বলতে আমরা ধরেন পার্টিকুলার, আমি যেটা করি দেখাইতে পারছি না এখন এই মুহূর্তে। ধরেন আমি যেটা করি, একটা ডেইলি রিপোর্ট, কোনো রিপোর্টের ক্ষেত্রে একটা স্পেসিফিক ফোল্ডার করি, ওখানে সিরিয়াল নাম্বার রাখি রিপোর্ট 1, রিপোর্ট 2, রিপোর্ট 3। রিপোর্ট 1 লেখে কি কাজ, কি রিপোর্ট ছিল তার একটা সংক্ষিপ্ত বিবরণ লিখে রাখি, যাতে করে আমি পরবর্তীতে ওই ফোল্ডারে ঢুকলে বা ওইটা দেখলে বুঝতে পারি। আমি সবকিছু একটা ফোল্ডার রাখি, মানে মাল্টিপল ফোল্ডার করি কিন্তু মানে গুছিয়ে রাখার চেষ্টা করি। এতে কি হয়, 6 মাস পরেও যদি কোনো রিপোর্ট খুঁজতে হয়, আমি জানি আমি আর কোথাও রাখি নাই। প্রতিটা রিপোর্টের জন্য ড্রাফট নামে একটা ফোল্ডার করি, ড্রাফট, আর একটা রাখি র ডাটা, ব্যাকআপ ডাটা। সো র ডাটাগুলোকে রিনেম করে আমি এখানে করে রাখি, এবং এখানে একটা প্রত্যেকটা ফাইল ফোল্ডার একটা নোটপ্যাড, একটা একটা টেক্সট ফাইল রেখে দিই। টেক্সট ফাইল কেন রাখি, যদি কোনো লিমিটেশন থাকে ডেটার ক্ষেত্রে ওইটা ওইখানে লিখে রাখি। এভাবে করে আমার ধরেন এক্সাম্পল রিপোর্ট নাম্বার হচ্ছে 65, তো 65 নামের একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে একটা হচ্ছে রিপোর্ট, আর একটা থাকে র ডাটা, আর একটা থাকে ড্রাফট রিপোর্ট, ওইটার থাকে একটা ফাইনাল রিপোর্ট। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের একটা ফোল্ডার থাকে, ওই ফোল্ডারের মধ্যে একটা র ডাটা নামে একটা ফোল্ডার থাকে, আর বাকি পেজে থাকে হচ্ছে আপনার ড্রাফট রিপোর্ট, ফাইনাল রিপোর্ট, শেষ। আচ্ছা, তো আমরা কি করলাম, এগ্রিগেটটা করে ফেললাম। এগ্রিগেশন করার পরের পার্টটা হচ্ছে কি আমার ডেটা ক্লিনিং। সো এই পুরো জার্নিটার মধ্যে এই ডেটা ক্লিনিংটা হচ্ছে আমার অলমোস্ট 60 বা 50% টাইম কনজিউম করবে। ওভারঅল যদি পুরো প্রজেক্টটা করতে আপনার 10 দিন সময় লাগে, তাহলে আপনার 5 দিন লাগবে ডেটা ক্লিন করতে। যদি পুরো প্রজেক্টটা করতে 10 ঘন্টা লাগে, তাহলে 5 ঘন্টা চলে যাবে ডেটা ক্লিন করতে। কারণ এই ডেটা ক্লিনটাই হচ্ছে আপনার আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জ এবং সবচেয়ে এক্সপার্টাইজ একটা এরিয়া। কেমন এরিয়া দেখবেন, আপনি 90% টাইমে পাবেন হচ্ছে আনস্ট্রাকচার্ড বা রিপোর্টিং ফরম্যাটেড ডেটা পাবেন 90% টাইমে। তো দেন আপনি কি করবেন, আপনাকে আপনার অবজেক্টিভ অনুযায়ী ডেটাগুলোকে থেকে প্রশ্নের অ্যান্সার বের করতে হলে আপনার নির্দিষ্ট একটা ফরম্যাটে ডেটাগুলোকে সাজাইতে হবে। এই সাজানোটা যে যত সুন্দর করে করতে পারবে তার তত স্কিল ভালো। দেখবেন অনেক সময় হয় যে আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক সময় যেটা করতাম, আগে কি করতাম যে ভাইয়া পারতেছি না, এটা কিভাবে সাজাবো, বলতো প্রথমে এটা নাও, পরে এটা নাও, পরে এটা নাও। আমি এইভাবে করে সাজাইতাম, দেখতাম তখন রিপোর্ট বেরোইতো। এই করতে করতে আমরা যখন বুঝলাম যে কিভাবে কাজটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে অনেক সময় আমাদেরকে ইনিশিয়াল লেভেলে আমাদেরকে জিজ্ঞাসা করে, টেবিলের প্রথম লাইনটা আমরা রেডি করে দিই যে প্রথম এটা নাও, তারপর এটা নাও, এইভাবে রাখো, এরপর রিপোর্টটা বেরিয়ে আসবে। তো এই যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, এটা হচ্ছে ক্লিনিং এর ফাইনাল আউটকাম, এবং ওই জায়গায় আসার জন্য যতগুলো ক্লিন করার প্রয়োজন ওইটা আমাদের টিম তখন করে ফেলবে, আমাদের নিজেদের করতে হবে। সো ক্লিনিং এর পার্টে কি কি থাকবে? আচ্ছা, আমি যে এই দুইটা পার্ট বললাম, অ্যাগ্রিগেশন এবং আপনার অবজেক্টিভ ডিফাইন, এটা আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে আমার মনে হয় কারো কোশ্চেন থাকার কথা। সো ক্লিনিং এর পার্টে যেটা বলবো, ক্লিনিং এর পার্টের ফার্স্ট পার্ট হচ্ছে আপনার ডকুমেন্টেশন। আমি প্রতি ক্লাসে একই কথা বলি, এবং এভরিডে আপনারা প্র্যাকটিক্যাল লাইফে এটাই ফেস করবেন, বিলিভ অর নট। এই যে 3টা কথা বলে আসলাম, এই 3টা মাস্ট আপনি ফেস করবেন, মাস্ট, এভরিডে লাইফে, নো ম্যাটার আপনি কোন ব্যাকগ্রাউন্ডে আছেন, কোন ডিপার্টমেন্টে কাজ করতেছেন, এগুলো আপনাদের লাগবেই। যেমন ডেটা ক্লিনিং প্রসেসে আমরা কি করি, আমরা ফার্স্ট অফ অল যেটা করি সেটা হচ্ছে কি, আমরা ক্লিন করার আগে আমরা ডিফাইন করে রাখি আমরা কি কি কাজে ডেটাগুলো ক্লিন করতেছি, আমার কোন ফরম্যাটে ডেটাগুলো লাগবে, আমার এই ডেটার মধ্যে কয়টা ভ্যারিয়েবল আছে, কয়টা অ্যাজাম্পশন মডেলের ডেটা আছে। এই জিনিসগুলো আমার আগে থেকে কি করতে হবে, টু দা পয়েন্টে ডিফাইন করা থাকতে হবে। আচ্ছা, তারপরে আমি যদি যাই, তারপরে আমার কোশ্চেন হচ্ছে যে আমার এই ডেটা সেটের মধ্যে আমার স্পেসিফিক কোনো ফরম্যাটে বা ডেটা টাইপ, মেইন কথা হচ্ছে প্রথম মানে কি কোশ্চেন অ্যান্সার করতে হবে
এবং এটার জন্য আমার ডেটা টাইপ কি কি হওয়া লাগবে, মিনিমাম এই দুটো জিনিস লাগবেই। যেমন আমার এই কলামের ডেট ফরম্যাট লাগবে, এই কলামে আমার নিউমেরিক ভ্যালু লাগবে, তাও সলিড ডেসিমাল ছাড়া। এই কলামে শুধু পার্সেন্টেজ থাকতে হবে, এই কলামে শুধু টেক্সট থাকতে হবে, এই কলামে শুধু লিঙ্ক থাকবে, হ্যাঁ, এই কলামে শুধু এটা থাকবে, কোন এই কলামে ভেরিয়েবল এটা থাকবে। এই জিনিসটা আমরা কি করব, এই জিনিসটা আমরা ডিফাইন করে নিব। এরপরের পরের কাজটা হচ্ছে ডেটা অ্যাসেসমেন্ট। তো নেক্সট আপনার স্টেপস, মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস হচ্ছে ডেটা অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের মধ্যে কি আছে, আপনার কোয়ালিটি, মানে আপনার মেইনলি আমরা কোয়ালিটি চেক করব। কাজটা শুরু করার আগে আমরা দেখব ঠিক আছে কিনা ডেটাটা। এই কোয়ালিটি চেক করব কিভাবে, প্রথমত আমরা দেখব এই ডেটার মধ্যে কোনো আউটলায়ার আছে কিনা। ফার্স্ট কাজ হচ্ছে আবার চেক করা। আচ্ছা, আউটলায়ার আগে যেটা চেক করব, আমার প্রত্যেকটা কলাম, যে কলামগুলো আছে, কলামগুলোর হেডিংটা ইউনিক আছে কিনা। কারণ আমি কিন্তু এখন কথা বলতেছি আমরা এক্সেল শিট বা স্প্রেডশিট নিয়ে, আমরা এখন কিন্তু সিকিউএলে যাই নাই। সো মেন্টালি, মানসিকভাবে আমি যাই বলবো না কেন আপনারা মিলানোর চেষ্টা করবেন রো কলাম ওয়াইজ। সো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কি কলাম ঠিক আছে কিনা। দ্বিতীয় কাজ আমরা যেটা দেখবো, কলামের মাঝখানে কোনো হিডেন গ্যাপ বা ধরেন কোনো হিডেন কলাম আছে কিনা, মানে আনলেভেলড ব্ল্যাঙ্ক কলাম আছে কিনা। এগুলো থাকলে আমরা আগে দেখে নিব, যদি থাকে তো ভালো, না থাকলেও ভালো। থাকলে এগুলোকে একটু চেক করব যে এগুলোর কোনো ভ্যারিয়েবলিটি আছে কিনা, মানে আর একটা কলামের সাথে ডিপেন্ডেন্সি আছে কিনা। এটা করার জন্য আমরা কি করব, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেক করব। কন্ট্রোল প্লাস টিল্ড বাটন প্রেস করে আমরা একবার ব্যাকগ্রাউন্ডে যাব, আবার কন্ট্রোল প্লাস টিল্ড বাটন প্রেস করে ফরগ্রাউন্ড, মানে ফ্রন্ট এন্ডে আসবো। এসে দেখবো যে মেইনলি কোনো ডেটার কোনো মানে ফর্মুলা মানে এটা ফর্মুলেটেড ডেটা কিনা বা কোনো লিঙ্ক ডেটা কিনা। এখন আমরা যেটা করবো, এগুলো থাকলে আমরা লিঙ্কডিং সব মানে কপি করে আলাদা করে নিয়ে আমরা সবগুলো ছুটায় ফেলবো। দেন আমরা দেখবো যে ডুপ্লিকেট কয়টা আছে। ডুপ্লিকেট বলতে আমরা যদি যখনই বলবো ডুপ্লিকেট, তখন ধরে নিব যে আমরা ইউনিক কলামের ডুপ্লিকেট কি আছে। ধরেন একটা ডেটাবেস, এমপ্লয়ি ডেটাবেস, এখানে নাম ডুপ্লিকেট হইতেই পারে, নিলয় নামে 10 জন থাকতে পারে। বাট নিলয় নামের যে নিলয় বিশ্বাস নামে যে আছে, তার আইডিটা অবশ্যই হইতে হবে কি ইউনিক। তার নাম ডুপ্লিকেট হতে পারে, কোনো সমস্যা নাই। তো আমরা যখনই ডেটাবেজে ডুপ্লিকেট কথা বলি, ডুপ্লিকেট মানে আমরা ডেটাবেজে ধরে নেই যে আমরা একটা ইউনিক কলামের ভ্যালুর ডুপ্লিকেসির কথা আলোচনা করতেছি। যেমন এখানে নিলয় নামে 10 জন আছে, 10 জনের নাম কি আমরা ডুপ্লিকেট বলতেছি না, আমরা বলতেছি 10 জন আছে, ওকে গুড, বাট ইউনিক আইডি কোনটা, প্রাইমারি কি কোনটা, ওই প্রাইমারি কিটাকে আমরা ফাইন্ড আউট করে ওইটার যদি কোনো ডুপ্লিকেট থাকে ওইটাকে কি করে আমরা রিমুভ করা লাগবে বা ওইটাকে আমার বাদ দিতে হবে। দেন আমার চেক করতে হবে যতগুলো নিউমেরিক্যাল ভ্যালুর কলাম আছে, ডেটা আছে, ওই ডেটাগুলো বা ওই কলামগুলোর মধ্যে কোনো আউটলায়ার আছে কিনা। আউটলায়ার কিভাবে আইডেন্টিফাই করব, আউটলায়ার কি জিনিস আশা করি আমরা সবাই জানি, আর যদি না জানি তাহলে বলে দিচ্ছি। আউটলায়ার হচ্ছে আপনার ডেটা সেটের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, যা পুরো ডেটা সেটের 0.0375%, মানে 99.70% হচ্ছে আপনার পুরো ডেটা সেট। আর আউটলায়ার হচ্ছে 0, যেটা আসলে আপনার এই ডেটা সেটকে, যে মানে যেটা আসলে আপনার ডেটা সেটের ডেটার যে সেট থেকে তথ্য আসবে, তথ্যকে আপনার ম্যানিপুলেট করার জন্য যথেষ্ট যদি আউটলায়ার থাকে। মানে আউটলায়ার কোনোভাবে ডেটা সেটের ক্ষেত্রে থাকা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে আউটলায়ার অ্যাকসেপ্টেবল। হ্যাঁ প্রণয় বলেন ভাইয়া। এই আউটলায়ার ডিরেকশনের জন্য কি কোনো ফর্মুলা লাগবে, যেমন ইন্টার কোয়ার্টার রেঞ্জ, এরকম কোনো ফর্মুলা? হ্যাঁ এগুলো তো লাগবে ভাইয়া, এগুলো ছাড়া তো এক্সেলে কি এগুলা প্রয়োগ করা যাবে? হ্যাঁ এগুলো এক্সেলে ভাইয়া প্রয়োগ করা যায়। তো আমরা বাংলা কিছু কিছু মানে প্রুভেন না, বাট আসলে ওই কাজ করতে করতে মেথড, মানে এই মেথড গুলো ফলো করি, বাংলা মেথড বলি আর কি। যেমন আমরা মিন, মিডিয়ান, মুড, এই তিনটা ভ্যালুর বিয়োগফল যখনই 0-র কাছাকাছি আসবে
তখন ধরে নিব যে ডেটা সেটের মধ্যে আউটলেয়ার নাই। আর যদি প্রত্যেকটার বিয়োগফল যদি একটা থেকে একটা খুব ডিস্টেন্স খুব বেশি হয়, তাহলে ধরে নিব ডেটা সেটের মধ্যে আউটলেয়ার আছে। এটা একটা খুব সহজ টেকনিক, এটা দিয়ে আমরা ধারণা করে নিতে পারি ডেটার মধ্যে আউটলেয়ার আছে কি নাই। আমি এখন যে কথাটা বললাম অনেকেই না বুঝতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই কথাটা মনে রাখেন, পরবর্তী ভাই ক্লাসে আমরা আবার একটু রিপিট করুন প্লিজ। পরবর্তী ক্লাসে আমি এটা ডিটেলস প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ দেখাই দিব। আমি বলছি কোনো মানে মনে করেন যে আপনার হাতে আর কোনো টুলস নাই ডেটা সেটে আউটলেয়ার আছে কিনা বোঝার জন্য, তখন কি করবেন? মেথড কি? তখন একটা মেথড হচ্ছে, যেই আউটলেয়ার তো নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক কলামের ডেটাকে আমরা মানে থেকে বের করার চেষ্টা করি। তো যেই কলামের যে কলামের ডেটাগুলোর উপর আপনি আউটলেয়ার আছে কি না সেটা আপনি চেক করার কাজ চেক করতেছেন, ওই কলামের পুরো ডেটা সেটের মিন ভ্যালু বের করবেন, এক জায়গায় রাখবেন। মিডিয়ান ভ্যালু বের করবেন, আরেক পাশে রাখবেন। মুড ভ্যালু বের করেন, পাশে রাখবেন। এইবার প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বিয়োগ করবেন। যেমন মিডিয়ান থেকে মুডের ভ্যালুটা বিয়োগ করবেন, মিডিয়ান থেকে মুডের মিন বিয়োগ করবেন। এবার একটা থেকে একটা বিয়োগ করার পর যদি বিয়োগ ফল খুব অল্প হয়, খুব ভ্যারি না করে, ধরেন মিন থেকে মিডিয়ানের বিয়োগ বিয়োগ করলেন, দেখলেন ভ্যারিয়েশন হচ্ছে 1,00,000। আবার দেখলেন যে এক্সাম্পল মুড থেকে হচ্ছে আপনার মিডিয়ানের ভ্যারিয়েশন হচ্ছে মাত্র 5,000, তাহলে আপনি ধরে নেবেন যে ডেটা সেটের মধ্যে আউটলায়ার আছে। যদি আউটলায়ার না থাকে তাহলে কি আসবে? মিন ডিভাইডেড বাই মিন থেকে মিডিয়ানের বিয়োগ করলে দেখবেন 5,500, আবার মিডিয়ান থেকে মুডের বিয়োগ করলে দেখবেন 5,000। মোটামুটি কাছাকাছি, ডিস্টেন্স বেশি না। সো কোনটা বেশি দূরে, 1,00,000 বেশি দূরে না 5,000 বেশি দূরে? ডেফিনেটলি 1,00,000। সো যখনই এই ধরনের কোনো মানে ভ্যালুয়েশনটা খুব বেশি আসবে, ধরে নিবেন দেয়ার ইজ এ প্রবাবিলিটি এন্ড পসিবিলিটি যে ডেটা সেটের মধ্যে আউটলায়ার আছে। সো এগুলাকে আমরা কি করব? প্রথমে আইডেন্টিফাই করব এবং এগুলোর প্রত্যেকটা নোট নিব, যে আপনি নোট রাখতে হবে যে আমি ডেটা সেট ক্লিন করতে যাই এই 10টা জিনিস পাইছি, এগুলো মিসিং পাইছি, মিসিং গুলোকে আমি এইভাবে এগুলাকে আমি ফিল আপ করছি, ডুপ্লিকেট পাইছি এটাকে এইভাবে ফিল আপ করছি, মানে রিমুভ করছি, আর আউটলেয়ারকে এভাবে আমি আইডেন্টিফাই করছি, এবং এইভাবে ডাটাগুলোকে আউটলেয়ার মুক্ত করে ফাইনালি আমরা রিপোর্টের জন্য রেডি করছি। এই জিনিসটা আপনার কি করতে হবে? লিখতে হবে। এবং কোথায় লিখতে হবে? ডকুমেন্টেশন প্রসেসে লিখতে হবে। দেখেন, যখনই আপনি 3টা কাজ করে ফেলবেন, ডেটার মধ্যে কোনো আউটলেয়ার নাই, ডেটার ডুপ্লিকেট নাই, ওভারঅল তখন এই ডেটাটা হয়ে যায় কি আপনার একটা নর্মালাইজ ডেটা। দেখবেন ওই যে আমি সবসময় এক্সাম্পলটা বলি, একটা পেশেন্টকে হসপিটালে নেওয়ার পর যদি ওপেন হার্ট সার্জারি করতে হয়, তাকে আগে অবজারভেশন দেয়, একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দেয়। এখন অ্যাপয়েন্টমেন্টের ডেটের দিন যদি দেখা যায় পেশেন্টের জ্বর হচ্ছে অনেক বেশি, 105, ধরেন 3-4, তার ডায়াবেটিক্স অনেক হাই, হ্যাঁ, এই ধরনের সিচুয়েশনে তার ওপেন হার্ট সার্জারি করবে না। তাকে আগে বলবে যে জ্বর থেকে সে সুস্থ হোক, প্লাস তার ডায়াবেটিসটাকে আগে কন্ট্রোল হোক, তারপরে তাকে ওপেন হার্ট সার্জারি করবো। কারণ ওই সিচুয়েশনে যদি ওপেন হার্ট সার্জারি করতে যায়, তাহলে আপনার ফ্যাটালিটি বা মর্টালিটির পসিবিলিটি বেড়ে যায়। তো এই কারণে কথাটা বললাম যে ডেটা যখন নর্মাল না হবে, মানে পেশেন্ট যখন নর্মাল না হবে, তখন যতক্ষণ নর্মাল না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত তাকে সার্জারি বা এগুলো করা হয় না। ঠিক একইভাবে আপনার ডেটা যতক্ষণ পর্যন্ত নর্মাল না হবে তখন পর্যন্ত ডেটা দিয়ে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা অ্যাকচুয়ালি ইরর শো করবে, মিস ইন্টারপ্রেট হবে। সো দেন এই যে প্রসেসটার মধ্যে আমরা বলে ফেললাম, বাকি এই 3টা প্রসেস আমরা আলোচনা করলাম। এই 3টা প্রসেসে কারো কোনো কোশ্চেন আছে এখানে যারা আছি? কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে 3টা প্রসেস? না ভাইয়া। ওকে, এনিওয়ান? আপুকে প্রশ্ন করার প্রয়োজন নেই, আশা করি আপু তো আগের ব্যাচে ছিলেন, আশা করি আপু বুঝছেন। আচ্ছা, ওকে, একজন নতুন একজন আপুকে দেখতে পাচ্ছি, কুলসুম আপু, আপনি শুনতে পাচ্ছেন?
জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসলে আমি একটু লেটে জয়েন করেছি তো, জাস্ট মাত্রই জয়েন করেছি। ওকে, নো ইস্যু। তো আমরা যেটা বললাম, এই যে তিনটা পয়েন্ট আলোচনা করলাম, এই তিনটা পয়েন্ট শেষ হওয়া মানে হচ্ছে আপনার ডেটা অ্যানালাইসিস বা ডেটা ক্লিনিং এ, মানে এই পুরো প্রসেসে আপনি অলমোস্ট 70 to 80% কাজ কমপ্লিট করে ফেলছেন। এখন আমরা চলে আসি কোথায়, অ্যানালিটিক্যাল মেথোডোলজি, এই জায়গাটা চলে আসি, এই ফেজে। এইখানে আমরা কি করি, ডেটা ক্লিন। এখন জাস্ট ব্যাপারটা হচ্ছে just রান্না করার মতো। আগের তিনটা ফেজ হচ্ছে কি, অবজেক্টিভ কি ছিল, যে আহ, আমি বিরিয়ানি খাবো। এগ্রিগেশন কি, যে ইনভেন্টরি করা, যে বিরিয়ানি খাওয়ার জন্য যা যা লাগবে, তার কোনটা বাসায় মশলাপাতি, কোনটা বাসায় আছে আর কোনটা বাসায় নাই, কোনটা নিয়ে আসতে হবে। প্রথমে হচ্ছে ইনভেন্টরি করে একটা লিস্ট বের করা, তারপর হচ্ছে ওই লিস্ট অনুযায়ী ডেটা কালেক্ট করা, আই মিন বাজার কালেক্ট করা। এগ্রিগেশনের পার্ট শেষ। থার্ড পার্ট হচ্ছে মানে খাবার রান্না করার জন্য যে সকল আইটেম আমি বাজার থেকে নিয়ে আসছি, ওইটার টু দা পয়েন্টেড পারফেক্ট শেপে বা রাইট শেপে কাটা। যে বিরিয়ানির জন্য যদি আলু যদি ভাজির মতো করে ফেলি, আলটিমেটলি দিয়ে বিরিয়ানি হবে না। সো আলু আলু বাট এটার খাবারের মানে খাবার অনুযায়ী এটার শেপ চেঞ্জ হচ্ছে। বাট যদি ওই প্রপার অবজেক্টিভ অনুযায়ী যদি আপনার কাটিংটা ঠিক মতো না হয়, ক্লিনিংটা ঠিক মতো না হয়, তাহলে এটা বিরিয়ানির জায়গায় হয়ে যাবে কি খিচুড়ি। ব্যাপারটা সেরকম। সো এই তিনটা ধাপ হচ্ছে ইম্পর্টেন্ট। আর অ্যানালিটিক্যাল মেথোডোলজি কাইন্ড অফ কুকিং। এখন সবকিছু রেডি হয়ে গেছে, এখন জাস্ট আপনি অ্যানালাইসিস করতেছেন। আমরা দুইটা ওয়েতে অ্যানালাইসিস করি, খুব সহজ। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, মানে মানে কম্পারিজন অপারেটরের মাধ্যমে অ্যানালাইসিস করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ এগুলো বের করে অ্যানালাইসিস করি, রেজাল্টটা বের করি। আমরা আরেকটা করি হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল, আপনার আপনার এগ্রিগেশন, যেমন সাম ইফ, কাউন্ট ইফ, ম্যাক্স ইফ, মিনিমাম ইফ, শর্ত সাপেক্ষে আমরা অপারেটর ইউজ করে থাকি। শর্ত সাপেক্ষে যোগ করে থাকি, শর্ত সাপেক্ষে ভাগ করে থাকি, শর্ত সাপেক্ষে আমরা কাউন্ট করে থাকি। যে রেজাল্টগুলো আসে ওই রেজাল্টগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের 90% প্রশ্নের উত্তর আমরা বের করে ফেলি। বাকি যা থাকে এগুলো হইতে পারে কখনো মানে রিগ্রেশন থাকতে পারে, বা অন্যান্য ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে। সো মেইনলি আমরা স্ট্যাটিস্টিক্যাল এবং ম্যাথমেটিক্যাল এই দুইটা মেথডে আমরা কি করে থাকি, আমরা অ্যানালাইসিসটা করে থাকি। এখন আবার অ্যানালাইসিস করা শেষ, এখন হচ্ছে ইভালুয়েশন করা, ভ্যালিডেশন করা। তো এখন আপনি এক্সাম্পল একটা সফটওয়্যার বানাইলেন, বানানোর পরপরই কি হ্যান্ড ওভার করি আমরা কাস্টমারকে? করি না, আমরা আগে টেস্টিং করি। আমরা চেক করি যে কাস্টমার আমাদের কাছে যা চাইছে আমি টু দা পয়েন্টে তা দিতে পারছি কিনা, যে সবকিছু ঠিক আছে কিনা। এই চেকটা করা, এই চেকিংটার কাজটা হচ্ছে আপনার ইভালুয়েশন, যেটা সফটওয়্যার ফার্মে কিউএস এর কাজ। সো বিজনেস অ্যানালিস্ট হিসাবে, ডেটা অ্যানালিস্ট হিসাবে আমাদের তখন কি করতে হবে, ইভালুয়েট করতে হবে। ওই যে শুরুতে যেটা বলছিলাম, আমি যে 10টা প্রশ্ন আমি মানে প্রশ্নের উত্তর বের করার জন্য আমি সেলস রিপোর্টটা বানাইছি, ওই 10টা প্রশ্নের উত্তর কি ঠিকঠাক মতো আসছে কিনা, যেমনটা আমি বলছিলাম ওইটা হয়েছে কিনা, এটা রিচেক করা। এটার আরেকটা সহজ এক্সাম্পল হচ্ছে রান্না তো হয়ে গেছে, এখন আপনি চেক করলেন হ্যাঁ রান্না হয়েছে, কি হয়েছে, খিচুড়ি হয়ে গেছে। বাট আপনার তো অবজেক্টিভ ছিল খিচুড়ি না, অ্যাকচুয়ালি ছিল বিরিয়ানি। বাট কেন খিচুড়ি হইলো, তার মানে কি ক্লিনিং বা প্রসেসে বা এটা ভুল আছে, তো আবার নতুন করে তখন করতে হবে। সো ইভালুয়েশনটা হচ্ছে কাইন্ড অফ রিচেকিং এর পার্ট। ইভালুয়েশন যখন হয়ে যাবে তখন হচ্ছে রিপোর্টিং এর পার্ট। রিপোর্টিং এর ক্ষেত্রে আমরা যে কাজটা সচরাচর করে থাকি সেটা হচ্ছে কি, প্রথমে আমরা প্লেন একটা রিপোর্ট বানাই, একেবারে প্লেন রিপোর্ট ইউজিং গুগল শিট, পাওয়ার পয়েন্ট, এক্সেল, বেসিক রিপোর্ট দিয়ে আমরা একটা ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডকে করে একটা পিডিএফ ফর্মের রিপোর্টটা রেডি করে আমরা তখন কনসার্ন পারসনকে রিপোর্টটা পাঠায় দিই। ওই রিপোর্টটা তখন থাকে যে স্যার আপনি আমার কাছে 5টা প্রশ্নের অ্যান্সার চাই, 5টা প্রশ্নের উত্তর আপনি চাইছিলেন, এই হচ্ছে আপনার প্রশ্ন আর এই হচ্ছে নিচে উত্তর। এই উত্তরের ভ্যালিডিটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ওইটা আমি বিস্তারিত ফুটনোটে এবং রেফারেন্সে উল্লেখ করা আছে উইথ ডেটা সোর্স।
তো তখন বস দেখলো যে গুড, সুন্দর রিপোর্ট করছো, বা এইটা এখানে এটা কেন হচ্ছে, এটা চেঞ্জ করো, ডানে নাও বামে নাও, বা এটা এইভাবে হয়, আমি এখানে আরেকটা গ্রাফ চাচ্ছি, এভাবে করে দিলে আপনার রিপোর্টটাকে আপনি আবার কি করলেন, ঠিকঠাক করে ফাইনাল করে দিলেন, রিপোর্টিং এর কাজ শেষ। আমি এখনো কোথাও কি আসি নাই, পাওয়ার বিআই কোনো ডেটা ভিজুয়ালাইজেশন আসি নাই, আমি সিম্পল কোথায় আসি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এখানে আসি। এখন ম্যানেজমেন্ট রিপোর্ট দেখে বলতেছে যে প্রণয়, আপনি তো সেলস রিপোর্ট খুব সুন্দর করে করছেন, তাহলে এখন কাজ করবেন, সেটা হচ্ছে প্রতি মাসের একটা সার্টেন পিরিয়ডে, হইতে পারে 10 তারিখ, আপনি ঠিক এই রিপোর্টটা আমাকে মেল করে পাঠাবেন। এখন কি হয়ে গেল, আমার এই রিপোর্টটা হয়ে গেল একটা ফিক্সড রিপোর্ট। এতদিন ছিল, প্রথমবার ছিল হচ্ছে অ্যাড হক রিপোর্ট, যে হঠাৎ করে একটা রিকোয়ারমেন্ট চাইছে আমার কাছ থেকে, আর এখন এই অ্যাড হকটা হঠাৎ করে কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, যে প্রতি মাসের 5 তারিখে আমাকে এই রিপোর্টটা অবশ্যই আমাকে আমাকে শেয়ার করবেন। তো যখন এই ধরনের কোনো ফিক্সড রিপোর্টিং এর রিকোয়ারমেন্ট আসে, তখন আমরা 90% টাইমে আমরা যে কাজগুলো করি, যদি অটোমেট করতে পারি, তাহলে আমরা এটাকে তখন পাওয়ার বিআই বা লুকার স্টুডিও বা মেটাবেজে আমরা কনভার্ট করে ওই কাজটাকে আমরা অটোমেট করে ফেলি। আদারওয়াইজ আমাদেরকে আবার প্রসেসটা থেকে ম্যানুয়ালি করতে হয়। তো তখন চলে আসে পাওয়ার বিআই, তখন চলে আসে লুকার স্টুডিও, হ্যাঁ, ডেটা ভিজুয়ালাইজেশন পার্টটা তখন আসে। তো এই যেই ডেটা ভিজুয়ালাইজেশন পার্ট হচ্ছে অ্যাকচুয়ালি পুরো জার্নির লাস্টের ফেজ, যেখানে আমরা এখানে অনেকে জয়েন করছি, আমাদের মাথার মধ্যে একটা জিনিস বাই ডিফল্ট আপনার ন্যারেটিভ ঢুকে আছে, যে বিজনেস অ্যানালিটিক্স বা বি অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিস্ট মানে হচ্ছে অনেক ডেটা থাকবে, সেই লেভেলের বড় একটা মনিটরে আমি ডিফারেন্ট টাইপের কালারফুল বা গ্রাফ চার্ট করব, যেটা দেখবে এরকম একটা পোর্শন থাকে। বাট সরি টু সে, এইটা করতে হয় কিন্তু খুবই লাস্ট স্টেজে, এবং এটার পোর্শনটা হচ্ছে অনলি পুরো জার্নির 10%। সো আমি অলমোস্ট অলমোস্ট হাফ অ্যান আওয়ার, মানে 145 মিনিটস এই পেজটা নিয়ে আলোচনা করলাম। আমাকে আনোয়ার হোসেন শুনতে পাচ্ছেন? আপনি একটু আমাকে সংক্ষেপে একটা রিক্যাপ করে দেন, বলেন যে আপনি কি বুঝছেন। আনোয়ার হোসেন কি আছেন? আচ্ছা, আল আমিন, এমডি আল আমিন, আচ্ছা, রাকিবুল ইসলাম আছেন? ওকে, নোমান সিদ্দিক, জি স্যার। ভাইয়া একটু বলেন কি বুঝলেন। ভাইয়া আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে আমার অফিস কোনো একটা ইনফরমেশন যদি আমার কাছে চায় বা কোনো রিপোর্ট যদি আমাকে চায়, তাহলে প্রথম আমাকে চিন্তা করতে হবে যে রিপোর্টের মধ্যে কি কি কোশ্চেন থাকে, কোশ্চেন গুলোকে আমি যদি ডিফাইন করতে পারি, এবং প্রথম কাজ হচ্ছে আমাকে কোশ্চেন গুলো ডিফাইন করা, যে আমার অফিস আমার কাছে কি কি চেয়েছে। হুম দেন আমাকে খুঁজে বের করতে হবে এই প্রশ্নগুলোর বা কোশ্চেন গুলোর অ্যান্সার কোন কোন জায়গায় রয়েছে, এবং কোথা থেকে এই কোশ্চেন গুলোর অ্যান্সার পাওয়া যাবে, কোন কোন ডিপার্টমেন্ট থেকে। এবং থার্ড হচ্ছে যখন আমি ডাটাগুলো কালেক্ট করব, ডাটাগুলো কালেক্ট করার পরে ডাটাগুলোকে আমি ক্লিনিং, যেটা অর্থাৎ কোন ডাটা কতটুকু নেব, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত নেব, এরকম একটা ক্লিনিং এর যে বিষয়টা আপনি বললেন, ক্লিনিং করা। যখন এই কাজটুকু হয়ে যাবে তখন আমাকে অ্যানালাইসিস করতে হবে যে আমার যে টুলস গুলো আছে, এক্সেল, আদার্স যেগুলো দিয়ে কাজ করতে হবে, এটা দিয়ে অ্যানালাইসিস করা। এবং অ্যানালাইসিস করার পরে যদি আমি প্রিভিয়াস ডাটাগুলোকে আরেকটু অ্যানালাইসিস করি, যে আমি যেটা অ্যানালাইসিস করলাম এটা ঠিক আছে কিনা, এভালুয়েট করলাম, এবং সেটা এক্স্যাক্টলি স্যার আমার কাছে যেই রিপোর্টটা চেয়েছে সেটা হয়েছে কিনা, আমার নিজের কাছে আমি স্যাটিসফাই কিনা, দেন আমি রিপোর্টিং এ যেতে পারি কিনা। এই ধরনের যখন আমি স্যাটিসফাই হব, তার পরবর্তীতে আমি রিপোর্টটা তৈরি করতে পারবো বা পিডিএফ আকারে সেটাকে বের করতে পারবো। তারপরে যেটা আপনি বললেন যে এই একই জিনিস যদি আমাকে প্রতি মাসেই করতে হয়, সেলস রিপোর্ট অথবা সাপ্লাই চেইন রিপোর্ট বা ভেন্ডর রিপোর্ট বা পারচেজ রিপোর্ট, এই রিপোর্ট গুলো যদি করতে হয় এবং সেটা যদি ভিজুয়ালাইজ
অফিস মনে করে যে না ভিজুয়ালাইজ করলে তোমার রিপোর্টটা সুন্দর হবে, তখন আমাকে ভিজুয়ালাইজেশন করে যদি রিপোর্টটা আমি দিই তাহলে আমার মনে হয় ভালো হবে। আমি ভাই এতটুকু বুঝেছি। মানে তার মানে আমাদের বিআই রিপোর্ট এটা কখন আসলো? একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে, তার মানে প্রায় এই পুরো জার্নির লাস্ট পার্টটা হচ্ছে বিআই, 90% এর পরে আসছে বিআই, পাওয়ার বিআই অথবা আদার্স। যে কোনো আদার্স। বাট যখন আপনি ওইটাকে অটোমেশন করবেন তখন কিন্তু আবার এটা এরকম হবে না, তখন কিন্তু আবার ওই অ্যাগ্রিগেশন থেকে বিআই তে ঢুকাইতে হবে। ওইটার কিন্তু প্রসেসটা পুরোটাই আলাদা। বিআই যখন আপনি অটোমেট করবেন, বিআই এর প্রসেস একটা যে আপনি রিপোর্টটা যেটা বিআই রিপোর্টটা হচ্ছে একটা হচ্ছে আপনি যেই রিপোর্টটা ম্যানুয়ালি করলেন এক্সেল দিয়ে, গুগল শিট দিয়ে, পাওয়ার পয়েন্টে করলেন, ওই রিপোর্টটা জাস্ট বিআই তে ভিজুয়ালাইজ করে দেখা, এটা হচ্ছে একটা ফেজ, এটা হচ্ছে লাস্ট এন্ডে। এখন জি। পরের প্রশ্ন থাকে যদি এই পুরো প্রসেসটাই আপনি আর করতে না চান, পুরোটাই বিআই দিয়ে করবেন, তাহলে আপনার মাঝখানে ওই ডেটা অ্যাগ্রিগেশন থেকে ইভালুয়েশন পর্যন্ত, বা ইভালুয়েশন তখন আর থাকবে না, ডেটা অ্যাগ্রিগেশন থেকে অ্যানালিটিক্স, এই তিনটা পোর্শন, অ্যাগ্রিগেশন, ক্লিনিং এন্ড অ্যানালিটিক্যাল মেথোডোলজি, এই তিনটা ফেজকে আপনার পাইপলাইনের মধ্যে ঢুকাই দিতে হবে। জি ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে প্রণয় ভাই, আপনি কি বুঝছেন বলেন। জি ভাই, আমি বুঝলাম যে প্রথম ডিফাইন অবজেক্টিভের মধ্যে আমরা যে রিপোর্ট কাজটা দেওয়া হবে আমাকে, সেটার ভিত্তিতে আমাকে কিছু প্রশ্ন ডিফাইন করতে হবে আমাকে। তার ভিত্তিতে আমি ডাটা ইসে করব, কালেক্ট করব আর কি। ডাটা সোর্স থেকে মানে ডাটা কালেক্ট করব, সেটাকে ক্লিন করার জন্য থার্ড প্রসেস যাব, ক্লিনিং করব, আউটলায়ার ডিটেকশন করব, তারপর মানে ডাটা ক্লিনিং এর জন্য যা করতে হবে সেটা থার্ড প্রসেসে আমি থার্ড স্টেপে করব আর কি। পরে যাব ডাটা অ্যানালিটিক্সে, ওইখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ অথবা যেটা ম্যাথমেটিক্যাল প্রসেসে বলেন, ওটার মাধ্যমে আর কি ডাটা অ্যানালাইসিস করব। তারপর ইভালুয়েশন গুড হলে আমি পরবর্তী স্টেপে যাব, যদি এভালুয়েশন যদি ব্যাড হয় তাহলে আমি আবার প্রি প্রসেস করব, তারপর আমি রিপোর্টটা সাবমিট করবো আর কি। আচ্ছা, রিপোর্ট সাবমিট করার ক্ষেত্রে কি কি বিষয় আছে? সাবমিট করার বিষয় হলো আহ, এটা আমি ভালো করে খেয়াল করিনি আর কি। আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, সূর্য ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো সূর্য। আচ্ছা, উম, কুলসুম আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি চারজনের রেসপন্স পাচ্ছি না, সূর্য, কুলসুম আপু, আনোয়ার হোসেন এবং রাকিবুল ইসলাম। আপনারা কি ক্লাসে আছেন? জি ভাই, আমি ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আপু আপনি একটু বলেন, আপনি তো লাস্টে জয়েন করছেন, বাট ওনাদের কাছ থেকে রিভিউ শুনে এই পুরো প্রসেসটা কি বুঝলেন? হ্যাঁ, আমি মানে ভাইয়াদের কথা থেকে যতটুকু বুঝলাম, মানে আমাদের উম, যখন আমাকে কোনো রিপোর্ট করতে বলবে আমার অফিস থেকে বা হচ্ছে আমার কাজের জায়গা থেকে বা যে কোনো ইয়ে থেকে, আগে সর্বপ্রথম ওই কাজটা রিলেটেড কিছু কোশ্চেন আগে অ্যারেঞ্জ করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, মানে ওই কাজটা করার জন্য ডিফাইন অবজেক্টিভ ওইটার উপর ডিপেন্ড করে কিছু কোশ্চেন, এবং ওই কোশ্চেনের অ্যান্সার এর জন্য আমার কিছু ডাটা কালেক্ট করতে হবে। তারপরে ওই ডাটা কালেক্ট করার পরে ওই ডাটাগুলোকে আগে ক্লিন করতে হবে আমার কাজের, মানে ফুল মানে আউটপুট পাওয়ার জন্য আগে ডাটা ক্লিন করতে হবে। অপ্রয়োজনীয় যে ডাটাগুলো ওগুলো আমি ক্লিন করে আলাদা করে ফেলবো। তারপরে হচ্ছে ভাই এরপর আমি তেমন একটা বুঝতে পারি নাই। আচ্ছা, আমি আপনাকে একটু পজ দেই। প্রথমে আসি, অবজেক্টিভ ডিফাইন বলতে আমি আমি যেটা মিন করেছি আমি আবার একটু ক্লিয়ার করি। আপনাকে যেই কাজটাই দেওয়া হোক না কেন, এটা মাস্ট বি ইন রিটেন ফর্ম, এবং এই কাজটায় আপনার টু দা পয়েন্টে কি কি চাচ্ছে, মানে আপনার ডেলিভারেবল কি কি,
কি কি করে দিতে হবে, ওইটা মাস্ট বি ইন অন দ্যাট পার্টিকুলার রিটেন ফর্ম। কয়টা কোশ্চেন অ্যান্সার করতে হবে তা যেন লিখিত আকারে থাকে, স্পষ্ট। ওইটা হচ্ছে অবজেক্টিভ ডিফাইন। এরপর হচ্ছে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার বের করার জন্য কোন কোন সোর্স থেকে ডেটা আপনাকে কালেক্ট করতে হবে, ওইটা প্রথমে আগে আইডেন্টিফাই করা। এরপরে ওই সোর্সকে ইনফর্ম করা যে ভাই আমার এইটা তথ্যগুলো লাগবে, আমাকে দাও। তারপরে সেই তথ্যগুলো দিলে আপনি এগুলোকে এনে একটা জায়গায় ফোল্ডারে রেখে দেওয়া। এই পোর্শনটা হচ্ছে অ্যাগ্রিগেশন। আর অ্যাগ্রিগেশনের পরের ধাপটা হচ্ছে ওই ফোল্ডারের পার্টিকুলার ফোল্ডার থেকে ডেটাগুলো নিয়ে আমার ক্লিন করা, আমার অবজেক্টিভ অনুযায়ী ডেটাগুলোকে ক্লিন করে সাজানো, যাতে যাতে করে আমি কি করতে পারি, অ্যানালিটিক্যাল মেথডোলজির সময় আমি এগুলো অ্যান্সার বের করতে পারি। অ্যান্সার বের করার পর আমি ইভালুয়েট করব, দেখি তো যা চাইছিল তা ঠিক মতো করতে পারছি কিনা। যখন দেখছি যে হ্যাঁ সব ঠিক মতো করতে পারছি, তখন একটা রিপোর্ট বানাই দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এখন রিপোর্টটাকে যদি বলে যে একটু এটাকে বিআইতে কনভার্ট করে দাও, তাহলে বিআইতে করে দিব। আর যদি বলে যে না ঠিক আছে এখন থেকে প্রতি মাসে বা নির্দিষ্ট একটা ইন্টারভাল পর পর আমাকে এই রিপোর্টটা জমা দিবা, তখন আমরা যখন চিন্তা করি এটা কিভাবে করতে পারি, তখন আমরা এটাকে বিআইতে কনভার্ট করে ফেলি সাধারণত। করে যদি ম্যানুয়ালি দেখি যে বেশি ঝামেলা নাই, তাহলে ওকে বিআইতে করে আমরা ডিরেক্টলি অটোমেশন ছাড়া ম্যানুয়াল ডাটাগুলো এক্সপোর্ট করে দিলে আমার হয়ে যাচ্ছে, গুড। আর যদি বলি যে না পুরাটাই হচ্ছে আমি ম্যানুয়ালি করব না, এটা আমার পুরোটা হচ্ছে আমার টিমের সাথে অটোমেটিক শেয়ার করতে হবে, তখন ওই অ্যাগ্রিগেশন এবং ক্লিন এবং অ্যানালিটিক্যাল মেথড তিনটা প্রসেস আমরা কি করি, পাইপলাইনের মাধ্যমে নিয়ে অটোমেশন করি, কোয়ারি ইউজ করি, বিভিন্ন ফাংশন ইউজ করে আমরা অটোমেশন করি। আপু কি ক্লিয়ার হয়েছেন? জি। এবার আলজুবায়ের ভাই আপনি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম। জি ওকে। আপনাদের আজকে ক্লাস নাই না? অ্যাকচুয়ালি আমি আবার এই ক্লাসটা মানে এই টু 2602 এ আমি আবার প্রথম থেকে করতে চাচ্ছি। কারণ কি? কারণ অ্যাকচুয়ালি মানে আমি এই গত ইয়ার গুলো মিস করে গিয়েছিলাম আসলে, মানে জবের সাথেই করে বাচ্চাদের সাথে টাইম দিয়ে ঠিক মতো করতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা, তো ওকে ওকে গ্রেট। বাট আপনি কি ক্লিয়ার তো? যা পড়াইলাম এটা থেকে আপনাদেরকে শুরুতে পড়াইছি, বাট ক্লিয়ার হচ্ছেন তো? ক্লিয়ার, এটা ক্লিয়ার। জি জি। ওকে, সো আমরা নেক্সটে যাই। এখন এই যে আমরা যা যা বললাম এতক্ষণ, যেটা দেখাইলাম, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যানালিটিক্স। এটাকে আপনি বলতে পারেন ডেটা, মানে ডেটা অ্যানালাইসিসের প্রজেক্ট ম্যানেজমেন্ট। এটা একটা স্টেপস, এটার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। প্রণয় বলেন ভাই। এটা তো পুরোপুরি রিসার্চের সাথে মিলে যায়, পুরোপুরি একেবারে রিসার্চের যে ওয়ার্কের মানে কাজের সাথে একেবারে। ভাই সব মানে আপনি যে কোনোটার সাথে মিলাইতে পারবেন, এটা আপনি পিএমপির সাথে মিলাইতে পারবেন। মানে আমরা যে রিসার্চ করে আসছি, থিসিস করে আসছি, মানে আমরা বলতে যাচ্ছিলাম ওটার মধ্যে আসছি সব। 100% ভাইয়া, এর বাইরে তো আর কিছু না। হ্যাঁ সেটাই। আমরা অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে অনেক স্কিপ করি, কারণ আমরা জানি যেটা ওকে ক্লিয়ার, বাট প্রসেস এটা। সেটাই। তো আমরা এই যে এখানে বললাম 3টা ফেজে আমরা এই অ্যানালাইসিস গুলো করে থাকি। 3টা ফেজ, একটা হচ্ছে আপনার ডেসক্রিপটিভ, একটা হচ্ছে প্রেডিক্টিভ, একটা হচ্ছে পার্সপেক্টিভ। তো সাধারণত বিজনেস বা যে কোনো প্রতিষ্ঠান
প্রফিটেবল, নন প্রফিটেবল, হোয়াট এভার, তারা এই 3টা ফেজে তাদের সকল তথ্যের অ্যানালাইসিস গুলো করে থাকে। এখন 3টা ফেজের মধ্যে 90% টাইমে তারা করে থাকে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, 90% টাইম। 5 to 6% টাইমে করে থাকে হচ্ছে প্রেডিক্টিভ, অ্যান্ড 4 to 5% টাইমে করে থাকে হচ্ছে প্রেসক্রিপটিভ। আপনারা সবাই জাস্ট 30 সেকেন্ড পুরো জিনিসটা একটু পড়েন, আমি এরপর এক্সপ্লেন করতেছি। ইভা আমাকে এক্সপ্লেন করে করে শোনাবে এই পার্টটা। ইভা আপু আছেন? ইভা আপু, আচ্ছা। নিলয়, আপনি কি এটা এক্সপ্লেন করতে পারবেন? জি ভাইয়া পারবো, একটু করতে হবে একটু টাইম। আমি আপনাদেরকে একটু আগে যেই ডায়াগ্রামটা দেখালাম, এটা অ্যাকচুয়ালি মূলত ডেসক্রিপটিভ অ্যানালাইসিসেরই একটা পার্ট। মানে ওইটার যদি ফ্লোচার্ট বলি প্রসেসের, এইটা একটা পার্ট। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করতে হলে আপনাকে ওই ফ্লোচার্টটা ফলো করে করতে হবে, আদারওয়াইজ এর বাইরে যাওয়া পসিবল না। আর ডেসক্রিপটিভ ফ্লোচার্ট ফলো করার পর, মানে ফলো করলে যেই র ডেটাটা বের হয়, ওই র ডেটাটা দিয়ে আমরা তখন প্রিডিক্টিভ অ্যানালাইসিস করে থাকি। ওইটা দিয়ে আমরা অ্যানালিটিক্যাল যে প্রসেস বললাম, যে একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ওই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে হচ্ছে ইকুয়েশন, টাইম সিরিজ, ডিসিশন ট্রি, মানে ফোরকাস্টিং, ধরেন ট্রেন্ড, আপনার কি কি ফিউচার আউটকাম ট্রেন্ড আসতে পারে, অপরচুনিটি কি আছে, রিস্ক কি আছে, এগুলো আপনার একটা বের করার একটা প্যারামিটার তৈরি হবে ওই ডেটা সেট থেকে। তখন এটা হয়ে যাবে কি প্রিডিক্টিভ অ্যানালাইসিস। মানে এই যে 3টা আউটপুট, এই আউটপুট কিন্তু আপনি দেখেন, এই যে 1 2 3, এই 3টা কিন্তু কোন ফেজের আমি বলে দিই, আবারও বলে দিচ্ছি, মাথায় রাখেন, এই ফেজের কিন্তু অ্যানালিটিক্যাল মেথোডোলজি। ক্লিয়ার? অ্যানালিটিক্যাল মেথোডোলজির যে অ্যানালাইসিস করি তার 3টা ফেজ। এই যে অ্যানালাইসিস মেথোডোলজি 3টা ফেজ, একটা হচ্ছে আপনার কি ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, প্রেডিক্টিভ, আর হচ্ছে প্রেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ কি কাজ করে নিলয়, একটু এক্সপ্লেন করেন তো ভাইয়া। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হচ্ছে পাস্ট যেসব ডাটা ইউজ করা হয়েছে সেগুলো নিয়ে কাজ করে। আর হচ্ছে কিছু টেকনিক ইউজ করা হয়, যেমন অ্যাগ্রিগেশন, ডাটা মাইনিং আর ভিজুয়ালাইজেশনের কাজ করে। আর সাথে হচ্ছে এটা ট্রেন্ডস, প্যাটার্নস এন্ড রিলেশনশিপ ও নিয়ে কাজ করে, যেটা হচ্ছে প্রিভিয়াস ডাটার উপর। ওকে, আমাকে অন্য কেউ কি একটু এক্সপ্লেন করতে পারবেন ডেসক্রিপটিভ সম্পর্কে, এখানে যারা আছেন? ইয়েস প্রণয় বলেন। ডেসক্রিপটিভ অ্যানালাইসিসে পাস্ট ডাটা থেকে ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা প্যাটার্নস, ট্রেন্ডস এগুলো বের করা হয়। ডাটার মধ্যে মানে বিভিন্ন ভেরিয়েবলস এর রিলেশনশিপ গুলো দেখা হয়, ট্রেন্ডস, প্যাটার্নস এগুলো বের করা হয় আর কি ডেসক্রিপটিভ অ্যানালিসিস। ভাইয়া রিলেশনশিপ গুলো দেখি হচ্ছে আমরা প্রেডিক্টিভ অ্যানালাইসিস, আবারও বলতেছি। হ্যাঁ ভাইয়া বলেন। মেইনলি ডেসক্রিপটিভ অ্যানালিসিস থেকে মূলত আমরা ডাটা ট্রেন্ডটা বের করার জন্য মূলত ইউজ করি বা অ্যাগ্রিগেট করি আর কি, যে প্রিভিয়াসলি আসলে ডাটা প্যাটার্নটা কেমন ছিল, যেটার এগেইনস্টে হচ্ছে গিয়ে আমার পরবর্তী স্টেপ গুলো নিতে হবে। রাইট।
মানে রিলেশনশিপটা আসলে এখানে বের হয়, কিন্তু মেইনলি রিলেশনশিপটা আসলে রিগ্রেশনে যে অ্যাকচুয়ালি মানে তার টোটাল আউটকামটা বের হয়। আমরা এখানে রিলেশনশিপ বলতে অ্যাকচুয়ালি মূলত আমরা ধরেন এখানে যেটা বুঝাইছি সেটা হচ্ছে ধরেন উম, ওই যে ট্রেন্ড এবং প্যাটার্নের রিলেশনশিপটা কেমন, আপার ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড, হ্যাঁ, মানে কোন রকমের ট্রেন্ড, প্যাটার্ন কেমন, ট্রেন্ড কোন ধরনের প্যাটার্ন ফলো করে, নো প্যাটার্ন, নয়েজি, পজিটিভ, নেগেটিভ, মানে এই যে বিষয়টা এটা এক্সপ্লেন করা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে। আচ্ছা, ইভা বলতে পারবেন? আচ্ছা, আপু মেবি নাই। যাই হোক, তারপরে যেটা বলতেছিলাম প্রিডিক্টিভ, প্রিডিক্টিভ একটু বলেন নিলয়। প্রিডিক্টিভ মানে হচ্ছে জি প্রেডিক্টিভের মধ্যে হচ্ছে, বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা, তো প্রেডিক্টিভের মধ্যে হচ্ছে আহ, যেগুলো প্রেডিক্টিভ লেখা মানে হচ্ছে ডাটা সেটের উপর বিভিন্ন মডেল ইউজ করে হচ্ছে প্রেডিকশন করা, মানে এক্স্যাক্টলি। ফিউচার ইভেন্ট বা আউটকাম। আমরা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে উদাহরণ দিতে পারি। যেমন ধরেন ক্রিকেট খেলায় কত রান করতে পারে একটা দল, মানে এটা হচ্ছে প্রেডিকশন। দলটা ব্যাটিং করতেছে, মানে ওই 20 ওভার শেষে, মানে টি-20 হোক বা ওয়ানডে হোক, 20 ওভার 50 ওভার শেষে কত রান করতে পারে তার প্রিভিয়াস যে ওভার গুলো খেলেছে সেটার উপর নির্ভর করে, ওই খেলোয়াড়ের পারফরমেন্স করে। তো এটার জন্য রিগ্রেশন অ্যানালাইসিস, টাইম সিরিজ, হিস্ট্রি এগুলো use করা হয়। আচ্ছা, যেমন রাজনৈতিক যে দলগুলো আছে এখন যার এক্সাম্পল দাঁড়াচ্ছে নির্বাচনে, যেমন ধরেন ধানের শীষ, জামায়াত, তারপর দাঁড়িপাল্লা, সরি ওই যে কি বলে এরশাদের দলটার নাম কি জানি, লাঙ্গল, জাতীয় পার্টি। জাতীয় পার্টি। সো তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস দেখে কিন্তু মানুষ কিন্তু 12 তারিখ এক্সাম্পল একটা প্রিডিকশন দেওয়ার চেষ্টা করতেছে, এক একজন এক এক রকম, রাইট? এবং যার যে এখন যারা ধরেন প্রিভিয়াস ডেটা জানে না, প্রিভিয়াস হিস্ট্রি জানে না, তারা হয়তো বা প্রিডিক্ট করতে পারবে না, তারা একটা অ্যাজাম্পশন ক্রিয়েট করবে। আর যারা প্রত্যেকটা মানে দলের বলেন বা প্রোডাক্টের বলেন প্রিভিয়াস হিস্ট্রি জানে, ওইটারে কিন্তু তারা ফিউচার আউটকামটাকে তারা তখন কিন্তু কি করতে পারবে, তারা বের করতে পারবে। তো যাই হোক, এখন লাস্ট পয়েন্ট, পার্সপেক্টিভ অ্যানালাইসিস, এটা পরে কে কি বুঝলেন একটু বলেন শুনি, অন্য কেউ। নমন ভাই, আপনি কি বুঝলেন বলতে পারেন? বা প্রণয় ভাই, যে কেউ। ইয়েস এনিওয়ান প্লিজ। পার্সপেক্টিভ অ্যানালিস্টে মেইনলি হচ্ছে, যেটা আমরা যদি বলে থাকি খুব ইজি ভাষায়, এটা হচ্ছে কনক্লুশন। ডিপেন্ড অন ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স এন্ড হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স থেকে আমরা যে আউটপুটটা পাবো, যেটা হচ্ছে আমাদের মেইনলি যে কোনো অপারেশন হোক বা বিজনেস হোক, যেটা হচ্ছে আমরা অপটিমাইজ করে ইউজ করতে পারবো, সেই লাস্ট কনক্লুশনটাই মূলত হচ্ছে পার্সপেক্টিভ অ্যানালিটিক্স। যেটা যেটা আসলে মূলত ডিপেন্ড করবে হচ্ছে আমি কি পরিমাণ কস্টিং করবো বা এস্টিমেটিং হবে সেটা ফাইনালাইজ করা। হুম, থ্যাংক ইউ। যেটা বলছেন গুড। এইটা আসলে যদি আমি এটাকে যদি আমি যদি এটাকে আমি যদি আরেকটু এই 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 জিনিসটা যদি দেখাই তাহলে জিনিসটা একটু মনে বেটার হয়। যে বিজনেসের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে ভ্যালু অ্যান্ড কমপ্লেক্সিটি, যেমন ডেসক্রিপটিভ অ্যান্ড ডায়াগনোসিস, দিজ অল আর আপনার পাস্ট ডেটা নিয়ে করা হচ্ছে। যে হোয়াট হ্যাপেন্ড, why this is happened,
এই যে দুইটা পোর্শন ডেসক্রিপটিভ এবং ডায়াগনোসিস করা হচ্ছে, যে এই যেখানে মানে আপনার পুরো একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট বানাইতে হচ্ছে, লাইভ ডেটা থেকে একটা ভিজুয়ালাইজেশন বানাচ্ছেন, হ্যাঁ, এখানে আপনি ড্যাশবোর্ড তৈরি করতেছেন, পাওয়ার বি বানাচ্ছেন, দিস অল আর ডেসক্রিপটিভ। এবং ওইখান থেকে আপনি ডায়াগনোসিস করতেছেন যে কেন এটা হচ্ছে, হোয়াই। ওই হোয়াই খোঁজার জন্য তখন আপনি কিছু মেথড ইউজ করতেছেন, 7 হোয়াই মেথড, হ্যাঁ, শর্ট অ্যানালাইসিস করতেছেন, আপনি রুট কজ অ্যানালাইসিস করতেছেন, আহ, আপনি সবগুলো মানে পসিবল যে মানে সম্ভাব্য যেসব ঘটনাগুলো ঘটছে ওইখান থেকে আপনি একটা ব্যাখ্যা দাঁড় করার চেষ্টা করতেছেন, একটা ন্যারেটিভে আনার চেষ্টা করতেছেন যেটা এই কারণে ঘটছে, তার মানে এই কাজ আর করা যাবে কি যাবে না, এটা করা যাবে না। আর যেটা প্রিডিক্টিভ, যেটা আমরা বলতেছি হোয়াট লাইকলি টু হ্যাপেন, যে এই হিস্ট্রিক্যাল প্যাটার্ন দেখে যে আপনার আউটকামটা আমরা পাচ্ছিলাম ওইটা অনুযায়ী প্রিডিকশন কি হইতে পারে। ধরেন যেই লোকটা, এক্সাম্পল আমি নির্বাচনের কথা এখানে বলতেছি, আমার এটা সম্পূর্ণ আমার অভিমত, যেই লোকটা নির্বাচন এমপি হওয়ার আগেই 280 কোটি টাকার ধরেন এক্সাম্পল বা 2500 কোটি টাকার সে ঋণ খেলাপি, সে নির্বাচনে যে আরো করবে না তার গ্যারান্টি কি আছে? তো প্রিডিকশন বলে যে সে যে আরো দুর্নীতি করবে, তার তো ওই 250 কোটি টাকা দিতে হবে, শোধ করতে হবে না, সে কিভাবে শোধ করবে? সে তো উপার্জন করে শোধ করবে। দেখবেন যেসব পুলিশরা জবে ঢোকার জন্য বা যে কোনো গভর্নমেন্ট জবে যাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে ঘুষ নিয়ে জবে ঢুকে, তাদের কিন্তু ইন্টেনশনই থাকে কি আগে টাকা আমার উঠাইতে হবে। তো তার মানে কি হিস্ট্রিক্যাল ডেটা ট্রেন্ড দেখে আমি প্রিডিক্ট করতেছি এখন কি হইতে পারে। এইখানে যেটা বললেন যে লাস্টে প্রেসক্রিপশনটা কি হবে অ্যাকচুয়ালি, মানে আমি যে আমার তো একটা অবজেক্টিভ আছে একটা কোম্পানির, আমার তো একটা কাজের গোল আছে, আচ্ছা ওইটা অ্যাচিভ করার জন্য অ্যাকচুয়ালি আমার রিকমেন্ডেড যে অ্যাকশনস এবং স্ট্র্যাটেজি কি হইতে পারে অ্যাকচুয়ালি এই আউটকামটা আসতে অ্যাচিভ করার জন্য, ওই জিনিসটা আমরা প্রেসক্রিপশন দিই, ডেটা দেখে প্রেসক্রাইব করতে পারি যে হ্যাঁ অতীতে এটা ঘটছে, কারণ কি আমি এই কাজগুলো করি নাই। তার মানে আমি যদি 10টা কাজ আমি আরো বেশি করে করি, এইটাকে যদি একটু কন্ট্রোল করতে পারি, তাহলে আমার কি হবে, বর্তমানে যদি এটাকে কন্ট্রোল করতে পারি সামনের ফিউচারটা আমার বেটার হবে। তাহলে আমরা এখন থেকে কাস্টমারকে আমরা এটা বলবো না, কাস্টমারকে আমরা এত টাকা ডিসকাউন্ট দিব, আমরা ওইটা করব এইটা করব। আমরা মেইনলি এই তিনটা ডেসক্রিপটিভ, ডায়াগনোসিস এবং প্রিডিক্টিভ করার পর আমরা যে এক্সাক্ট যে রেজাল্টটা পেতে চাই ওই রেজাল্টটা পাওয়ার জন্য কি প্রেসক্রিপশন দরকার, ওই অ্যানালাইসিসটা আমরা তখন করি। এটাই হচ্ছে ডেটা ড্রিভেন একটা ডিসিশন মেকিং প্রসেস। আপনারা কম কথা বুঝতে পারছেন? জি ভাই। বুঝতে পেরেছি। ওকে, আমাকে সংক্ষেপে কেউ একজন একটু এক্সপ্লেন করেন এই পার্টটা বলে, মানে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এগুলো বেসিক, এটা না থাকলে সাইদ এজান ভাই বলেন তো একটু কোন পার্টটা ভাই? এই যে পার্টটা বললাম এখন, যেটা আমার স্লাইডটা ওপেন করা, যে আমি প্রেজেন্ট করতেছি যে স্লাইডটা। মেইনলি আর কি প্রেডিক্টিভ তো ফিউচারকে নিয়ে আর কি প্রেডিকশন, যেটা আমরা মানে ডেটা দেখে পাস্ট ডেটা দেখে আমরা প্রেডিক্ট করি। আর প্রেসক্রিপটিভ হচ্ছে আসলে একদম মানে প্রিভেন্ট করা আসলে। না না, আপনি ভাই উল্টা বলতেছেন, আপনি শুরু থেকে বলেন ডেসক্রিপটিভ। প্রেসক্রিপটিভটা ভাই একটু পরে জয়েন করার জন্য বুঝতে পারিনি। ডায়াগনস্টিকটা যেটা হচ্ছে মানে আর কি অতীতের যে জিনিসগুলো দেখে আর কি মানে পাস্টে কি হয়েছে, Okay. রুট কজ। ওকে, আপনি একটু একটা কাজ করেন, আপনি আবার পরে বলবেন, এর মধ্যে কেউ একজন অন্য কেউ বলুক। জুবাইর ভাই আপনি একটু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। মোহাম্মদ ভাই জি। ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক যেটা বলছে যে আমি মানে বর্তমান যে আমার
ডাটার যে মানে যে ডাটাগুলো আমরা পেয়েছি সেই ডাটাগুলো থেকে আমার বিজনেসে বর্তমান কি ঘটছে আমি এটা যে ডিসিশন গুলো নিতে পারি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ডিসিশন। এর মধ্যে যে আমরা যে মানে ডাটা এগ্রিগেশন বা ডাটা আমার যে আহ, কি উদ্দেশ্যে যে আমি ডাটা অ্যানালাইসিস করব সেটা থেকে আমরা ডিসক্রিপটিভ অ্যানালাইসিস প্লিজ। আর ডায়াগনস্টিক হচ্ছে যে আমার এই যে এই ট্রেনটা কেন আসতেছে আমি এর পিছনে রুট কজ অ্যানালাইসিস করে আমার এটা যেতে হবে যে এটা কেন আসতেছে। এরপর আমরা এখান থেকে রুট কজটা বের করে আমরা ডিসিশন নেব যে এই ঘটনাটা কিভাবে প্রিভেন্ট করা যায় বা কেন এটা হচ্ছে আমি এই ডিসিশনটা এখান থেকে নিতে পারবো। আর প্রিডিক্টিভ অ্যানালাইসিসটা হচ্ছে যে ইন ফিউচারে আমি মানে কিভাবে আমার প্রবলেম যদি আসে আমি তার সাথে ডিল করব কিভাবে যে মানে না না না, প্রিডিক্টিভ এটা না, এটা না, এটা প্রিডিক্টিভ মানে হচ্ছে যেই হারে আপনার কোম্পানি এখন যাচ্ছে, মানে আচ্ছা, বর্তমানে ডেটা যেভাবে কাজ করতেছে, আমার সেলস টিম বর্তমানে প্রতিদিন 10টা করে সেল করতেছে, আর আমার প্রতিদিন 5টা করে কাস্টমার চলে যাচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামীতে আমার কি হবে? বিজনেসটা ফল করবে। বিজনেসের মানে বিজনেসটা কোন দিকে যাবে, এটা কি ফল করবে না গেইন করবে, ওইটাকে আমি প্রিডিক্ট করতেছি। এখন আচ্ছা আচ্ছা এখন যেটা প্রিডিক্ট করতেছি, প্রিডিক্ট করার পর প্রিডিকশনটা যদি আমার ভালো হয় তাহলে ওকে গুড, জি তাহলে প্রেসক্রিপশন কি হবে? এই প্রিডিকশন, আমি প্রিডিকশন বলে যে ভালো, তাহলে প্রেসক্রিপশন কি? এই তাহলে এখন থেকে এটা ঠিক মতো করতে হবে কিন্তু, রাইট? জি জি ওইটা হচ্ছে পার্সপেক্টিভ, মানে জি প্রেসক্রিপ। ভাইয়া বুঝতে পেরেছি জি জি। আচ্ছা, প্রণয় ভাইয়া আপনি একটু বলেন সংক্ষেপে। জি ভাইয়া, হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে মানে আমার যে ডেটাগুলো আছে সেটা থেকে কি ঘটতেছে, হ্যাঁ, ওটার উপরে মানে বেস করে আর কি, মানে দেখা আর কি, মানে যে কি ঘটতেছে আর কি সেটা আহ, মানে এটা আর কি দেখা আর কি কি ঘটতেছে। আর ডায়াগনস্টিক এর মধ্যে কেন এগুলা ঘটতেছে, রুট কজ অ্যানালাইসিস করা কেন এগুলা ঘটতেছে। আর প্রিডিক্টিভ এর মধ্যে হলো যে ভবিষ্যতে মানে এগুলা নিয়ে অ্যানালাইসিস করা, যে মানে অ্যালগোরিদমের মাধ্যমে আর কি, মানে না না, ভবিষ্যতে এগুলা। বর্তমান বর্তমানে যা ঘটতেছে এইটা যদি চলমান থাকে এভাবে, হুম, এর মানে এই বর্তমানের ঘটনার যদি ফ্লোটা কনসিস্টেন্সি যদি সেম থাকে, তাহলে ভবিষ্যতে আমার কোম্পানিতে কি ভবিষ্যতের অবস্থা কি হবে? ভবিষ্যতের অবস্থাটা কি হবে সেটা বোঝা আর কি। হ্যাঁ, আর প্রেসক্রাইব হলো এটার উপর বেস বেস করে রিকমেন্ডেশন নেওয়া, আউটকামটা আর কি, রিকমেন্ডেশন নেওয়াটা আর কি, এটাই। হুম, এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই মিন। আচ্ছা এহসান ভাই, আপনি এখন বলেন আপনি কি বুঝলেন? হ্যাঁ, ডেসক্রিপটিভ যে মেইনলি ডেসক্রিপটিভটা ওটা হচ্ছে মেইনলি লাইভ ডেটা আর মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে আপাতত ওটা নিয়ে ওটা ভিজুয়ালাইজ করে। ডায়াগনস্টিক আর কি আমরা পাস্টের যে ডেটা দেখে প্রবলেম দেখে রুট কজ বের করার চেষ্টা করি যে আসলে প্রবলেমটা কোথায়। আর প্রেডিক্ট হচ্ছে ফিউচার নিয়ে, আসলে আমরা ফিউচারে মানে ডেটা দেখে ট্রেন্ড প্যাটার্ন গুলো ধরার চেষ্টা করি আসলে কি হতে যাচ্ছে ফিউচারে। এই ডেটা মানে পাস্টের ডেটা দেখে আমরা বলতে পারি যে আসলে ফিউচারে কি হতে পারে। আর প্রেসক্রিপটিভ হচ্ছে আমরা সাজেশন দেওয়া মেইনলি, যে আমরা ডেটা দেখে যে আমরা প্রিভেন্ট করতে পারি নাকি যে এই প্রবলেম গুলা, মানে কোন প্রবলেম হইতে পারে নাকি ফিউচারে, আবার মানে কোনো ভালো জিনিস হইতে পারে কিনা, কোনো অপরচুনিটি থাকতে পারে কিনা, ওইটাও আমরা ইয়া করতে পারি, অ্যাড্রেস করতে পারি। ওকে, গ্রেট। নিলয় তুমি কি ভাইয়া এই 4টা পয়েন্টের কোন একটা রিয়েল লাইফ এক্সাম্পল বের করতে পারবা, দিতে পারবা, প্র্যাকটিক্যাল এক্সাম্পল? হ্যাঁ, কোনটা বলবো এই লাস্টের দিকটা? যে কোনো একটা ঘটনাকে এই 4টা পয়েন্টে বিশ্লেষণ করে করতে পারবা, মানে 4টা পয়েন্ট মিলাইতে পারবা?
আচ্ছা, তাহলে ওই এই ক্রিকেটের উদাহরণটাই দিই তাহলে। ডেসক্রিপটিভ হচ্ছে কোন একটা ব্যাটসম্যান হচ্ছে, যেহেতু এটা হচ্ছে প্রিভিয়াস বা পাস্ট ডাটা নিয়ে কাজ করে, বা তাহলে এটা পাস্টে কি পারফরমেন্স করলো সে ট্রেন্ডটা ফলো করে বা সেগুলো দেখে তার পাস্টের কাজগুলো। আর ডায়াগনস্টিক হচ্ছে ভাই আমি এটা বলি নাই, আমি বলছি একটা একটা ঘটনা বলো, ওই ঘটনাটা যেন এই 4টা পয়েন্টের সাথে ম্যাচ করে। ঘটনা। ভাই ঘটনা তো আসলে পেটে আসতেছে কিন্তু মুখে আহ, ইভা আপু আছেন? আর ওইটা আছে ওই ভাই ওই রাজনৈতিক ওইটাই তো দিই তাহলে। হ্যাঁ বলেন বলেন, যেটা সমস্যা নেই। হচ্ছে যেটা হচ্ছে একজন প্রার্থী এমপি ইলেকশনে দাঁড়াইছে, তো তার ঋণ খেলাপি হচ্ছে প্রায় 2,500 কোটি। তো এখন তাহলে যে সে ফিউচারে যে দুর্নীতি করবে না, তো সেটা কি মানে সেটা তো হইতে পারে না, মানে সে ফিউচারে অবশ্যই দুর্নীতি করবে। আর সে যদি ঘুষ নিয়ে নমিনেশন নেয় তাহলে সে টাকাটা তোলার জন্য তো অবশ্যই দুর্নীতি করবে। আর সবার শেষে মানে এটাকে রোধ করার জন্য বা এটাকে প্রিভেন্ট করার জন্য কি কি স্টেপ নেওয়া যায় সেটাই। হয়েছে, বাট স্টোরি টেলিং এর মতো হইলো না আর কি। মানে ব্যাপারটা কি, আমরা যত অ্যানালাইসিস করি না কেন, আমাদের কিন্তু দিন শেষে এই জায়গাটা এসে ম্যানেজমেন্টের কাছে আটকাইতে হয়। আমাদের যত প্রেজেন্টেশন থাকে, ম্যানেজমেন্টের সাথে ডিসিশন মেকিং এর যত কাজ থাকে, এই জায়গাটা এসে আমরা লাস্টে থেমে যাই। ম্যানেজমেন্ট আর কিছু দেখতে চায় না। ম্যানেজমেন্ট আপনার কাছে প্রথমে আপনাকে ডিসক্রাইব করতে বলবে আপনার ম্যানেজমেন্টের বিজনেসটাকে। আপনি যখন ম্যানেজমেন্টের বিজনেসটাকে ডিসক্রাইব করবেন, করতে যে আপনাকে তখন প্রশ্ন করবে, আচ্ছা এটা কেন হচ্ছে। যে স্যার আমরা ব্যাংক লোনে এক্সাম্পল, স্যার আমরা এখন বর্তমানে আমাদের ব্যাংক লোন কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটা আসলে খুব অ্যালার্মিং। দেখেন আমাদের ব্যাংক লোনের ট্রেন্ডটা দেখেন, রেগুলার কিন্তু ব্যাংক লোন বাড়তেছে। ইভেন তো স্যার আমাদের কাস্টমারও কিন্তু একটা চলে যাচ্ছে। আপনি একটা রিপোর্ট দিলেন, একটা অ্যানালাইসিস রিপোর্ট দিলেন, ম্যানেজার প্রশ্ন করলো আচ্ছা কেন এটা হচ্ছে, কাস্টমার কেন চলে যাচ্ছে, আর আমাদের ব্যাংক লোনটাই বা কেন এত বাড়তেছে। তো এটা বের করার চেষ্টা, রুট কজ বের করার চেষ্টা করতেছেন। রুট কজটা কি পাইলেন, স্যার দেখেন আমরা কোম্পানিতে ক্যাশ ফ্লোটা না প্রপারলি ম্যানেজ করতে পারতেছি না, আমাদের বার্ন আউটের অপশনগুলো অনেক বেশি। ক্যাশ ফ্লো আসে একদিক দিয়ে, আমাদের খরচ হয় মানে আমাদের এখানে প্রপার বাজেটিংটা নাই, না থাকার কারণে এখানে খরচটা হয়ে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে আমাদের ইনকাম ভার্সেস এক্সপেন্সের রেশিওটা অনেক বাজে, এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে স্যার আমাদের এখন আপাতত লে অফ করতে হবে, এটা একটা সলিউশন। তারপর হচ্ছে আমাদের কিছু কিছু ব্রাঞ্চ আমরা শর্টেজ ছোট করতে পারি, কিছু জায়গায় আমরা অপারেশন কিছু কিছু অপারেশন আপাতত বন্ধ রাখতে পারি ফর সাস্টেইন করার জন্য। তাহলে মনে হয় এই এই কারণ এই মানে এই যে করতে পারি, এটা না এটা আমরা একটু পরে আসতেছি। যে কেন হয়েছে সেটা আমি আগে বের করলাম, যে আমাদের অপারেশনাল ইনএফিসিয়েন্সি অফ ফান্ড ম্যানেজমেন্ট, ইনএফিসিয়েন্সি অফ বাজেট ম্যানেজমেন্ট, এগুলার জন্য হয়েছে। তো এগুলো যখন তাদেরকে সব টিমকে ডাকানো হইলো, এইচআরকে সবাইকে ডাকানোর পরে বললো যেইভাবে কোম্পানি এখন চলতেছে, এইভাবে যদি কোম্পানি আর 5টা বছর চলে তাহলে আমাদের সকল অ্যাসেট বন্ধ করে দিয়ে অ্যাসেট সেল করতে হবে এবং কোম্পানি ক্লোজ করতে হবে। সো এটার ইন্ডিকেশন ভালো দিকে যাচ্ছে না, যে এখনই আমাদেরকে ব্রেক ধরতে হবে। যদি এখন আমরা এটাকে ব্রেক না ধরি তাহলে আমাদের কোম্পানি থাকবে না, আমাদের এই প্রজেক্টই উঠবে না। তাহলে করণীয় কি, প্রশ্ন আসছে, তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এই যে পার্সপেক্টিভ। সো আমরা রিপোর্টে দেখতেছি হিস্ট্রিতে আমরা এই সময় এই কাজগুলো করছি, এই সময় কাজগুলো করছি। এখন এই সময় যদি ভবিষ্যতে আসে তাহলে আমরা এই জায়গাটায় আমরা একটু
যেটা করব যে আমরা এটা এইভাবে করব, আমরা এখানে এত পার্সেন্ট সেভিংসে রাখবো, এই ফান্ডে রাখবো, এখানে 3টা লেয়ারে অ্যাপ্রুভাল থাকবে, এটা করব। আমরা ইনিশিয়ালি আগামী কয়েক মাসের জন্য এই কয়টা কাজ আমরা বন্ধ করতে পারি, তাহলে এখানে কিছু সেভিংস হবে। আমরা এখন থেকে বিল কাস্টমারের ক্ষেত্রে বিল পেমেন্ট করার পর পর একটা মানে কাস্টমার পেমেন্ট তার মোবাইলে অটো এসএমএস চলে যাবে, এতে তার একটা স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে। কাস্টমারকে আমরা আগে মাসে একবার যেতাম, এখন মাসে 2বার যে তাকে আমরা একটা সার্ভিস প্রোভাইড করব, এটা আমরা আউট অফ সার্ভিস এই ইয়েতে করব। আমাদের এইখানে প্রোডাকশনে এই কোয়ালিটিটা একটু বাড়াইতে হবে, এই জিনিসটা কমাই দিচ্ছি, এটার জন্য আমাদের কিন্তু মান খারাপ হচ্ছে। এভাবে করলে কিন্তু মার্কেটে আমাদের প্রোডাক্ট আর কেউ কিনবে না, আমরা লস করব। সো আমাদের এখানে মেশিনের সমস্যার কারণে এটা হচ্ছে, মেশিন চেঞ্জ করতে হবে। এই যে গল্পগুলো বললাম, এই গল্পগুলো কি 4টা পয়েন্টে ম্যাচ করতেছে? জি ভাইয়া। আচ্ছা, আমি যে কথাটা বললাম একটা গল্পের মতো হইলো না ভাই ব্যাপারটা? জি হ্যাঁ ভাইয়া, প্রেসক্রাইবের ব্যাপারটা একটু বুঝলাম না, লাস্টের যে ব্যাপারটা, কোনটা ভাইয়া? প্রেসক্রিপটিভ। প্রেসক্রিপটিভ। ডক্টর কি করে? আমাদেরকে প্রেসক্রিপশন দেয় না, প্রতিদিন ঠিক মতো ঘুমাবেন, আপনার কিন্তু এখন থেকে আর বেশি স্মোকিং করা যাবে না, আপনার কিন্তু এখন থেকে এইটা খাওয়া যাবে না, সুগার কম খাইতে না না, হবে। গল্পের মাধ্যমে যেটা বললেন যে ব্যাংকের যে ব্যাপারটা, ওটার গল্পের আচ্ছা, মাধ্যমে। ওইটার কথা যদি বলি তাহলে কি হচ্ছে আমাদের, যে আমরা যখন এই 3টা লেয়ারে বসি, আমরা মান্থলি যেটা হয় বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, প্রতিটা কোম্পানিতে মান্থলি একটা বোর্ড মিটিং হয়, এটা তো জানি আমরা নাকি? মান্থলি রিভিউ মিটিং হয়, এটা আমরা জানি না সবাই? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, এই মিটিংটা কারা অর্গানাইজ করে? আমরা কি জানি এটা? এই মিটিং গুলো কারা কারা অর্গানাইজ করে? ডিএমডি ম্যানেজমেন্ট। না না না, ম্যানেজমেন্ট অর্গানাইজ করে না। এই মিটিংটা অর্গানাইজ করে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট, অপারেশন অ্যানালিস্ট। বুঝা গেছে? তারা কি করে? তারা হচ্ছে থার্ড পার্টির মতো কাজ করে এখানে, মালিক পক্ষকে ধরে নিয়ে আসে। কারণ মালিক পক্ষ কি করে জানেন? ম্যাক্সিমাম টাইমে কোম্পানি রান করার পর একটা বিএমডব্লিউ কিনে, বড় বড় ক্লাবে মেম্বারশিপ নেয়, ওখানে যাবে, বিজনেসের ফোকাস দেয় না। এই আমি সিও রেখে দিছি, তুমি ঠিক মতো দেখবা। এই সিএফও রাখছি, তুমি ফাইন্যান্স দেখবা। এই বিজনেস অ্যানালিস্ট রাখছি, তুমি আমাকে রিপোর্ট দিবা। এইটা করছো, ওকে আমি গেলাম। তার বিজনেসের প্রতি কোনো খবর নাই। হুট করে ফোন দিয়ে বলবে, এই আমার অ্যাকাউন্টে আমার ক্রেডিট কার্ডের বিলটা দিয়ে দেন তো, $5 লাখ, এই অ্যামাউন্টটা পে করেন তো, এটা ডলার। ব্যাপারটা কি বুঝছেন আপনারা? আমার কালকে ছেলের বার্থডে, ওকে একটা গাড়ি দিতে হবে, এটা করেন তো। ঘটনা এরকমই ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে। মানে সে তো একটা ব্যবসা দিয়ে বসছে, সে কিছু লোক দিয়ে রাখছে, এখন চালাও তোমরা, দেখি কি হয়। আমি এত কিছু দেখতে পারবো না, টাকা দিচ্ছি না তোমাদেরকে। এখন মাসের একবার তাকে ধরে আনা, স্যার আপনি আসেন, দেখেন আপনার কোম্পানি কি অবস্থা। গত 6 মাসে আপনি এইভাবে করে আপনি ছিলেন না, কোম্পানিতে এই ঘটনাগুলো ঘটছে বা এখন এইভাবে ঘটতেছে। এটা তার মধ্যে রুট কজ হচ্ছে আপনি এই জায়গাটায় ফাইন্যান্সের বাজেটের বাইরে আপনি এই জায়গায় অ্যাপ্রুভাল দিচ্ছেন, আপনি প্রজেক্টে এক্সটেনশন করাইছেন এটার এই কারণে, আপনি ওটা করেছেন এই কারণে। এই যে প্রকিউরমেন্ট, তোমরা এই কাজটা করছো, তোমরা এটা পারচেজ করছো, এখানে কনসার্ন নেও নাই। বিজনেস অ্যানালিস্ট ব্যবসাকে অ্যানালাইসিস করে ভুল ভাল যা হয় এটাকে ধরাই দিবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওইখানে লাস্টে মালিক বলবে আচ্ছা, তখন আপনার বলতে হবে যে আপনারা যেভাবে করতেছেন এভাবে করলে কিন্তু কোম্পানি আর সাস্টেন করবে না। স্যালারি কিন্তু দিতে মাসের 20 তারিখ হয়ে যাবে, 1 মাসের স্যালারি কিন্তু ওই মাসে দিতে পারবো না। ভেন্ডর গুলো আমাদের কিন্তু আর সাপ্লাই দিবে না, বাকিতে বা অন ক্রেডিট পাবো না, কাস্টমার কিন্তু আর থাকবে না আমাদের। সো ভাই এখনো সময় আছে, অ্যালার্ট হই আমরা। তো লাস্টে ম্যানেজমেন্ট কি বলবে? বাবা এখন কি করতে হবে বললো তো, আসলে আমাদের কি করা উচিত? আমাদের একটা জায়গায় তো আসতে হবে। প্রথম কথা যে ফাইন্যান্সিয়াল বাজেট না বাইরে যাওয়া যাবে না। যদি বাজেটের বাইরে যায়, এটা ম্যানেজমেন্ট 3 লেয়ারে অ্যাপ্রুভাল হবে, বোর্ড মিটিং হবে, তারপর কাজটা হবে, আদারওয়াইজ কাজটা হবে না, যত বড় যাই হোক। তখন কি হয় যে একটা পলিসি তৈরি হয়।
এই যে কথাটা বলা হলো না, এই কথাটা একটা সবাই বোর্ড রেজুলেশন মিটিং হয়, তখন সবাই সাইন করে, এটা হয়ে যায় তখন একটা পলিসি। এখন কোম্পানিতে কোনো একটা ঘটনা ঘটলো, ভাই দেন এটা, সরি ভাই এটা হবে না, কেন ভাই গতকালই তো দিলেন, সরি কালকে মিটিং এসে ম্যানেজমেন্ট না করে দিচ্ছে, এটা হবে না, এটা আমাদের পলিসি বাইরে। এখন বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া। গল্পটা ধরতে পারতেছেন প্রণয়? জি ভাইয়া। এইভাবে করে আমরা তখন রিকমেন্ডেশন, তার মানে এই যে পুরো প্রসেসটা হচ্ছে কি ডেটা ড্রিভেন। সো এই প্রসেস ফলো করলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে কোম্পানির গ্রোথ হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কি হয়। আমাদের দেশে কথা বলতেছি, আমি লাস্ট 15 ইয়ার্স জব করতেছি অ্যাপ্রক্সিমেটলি, পার্ট টাইম ডেটা মিলিয়ে, পার্ট টাইম বাদ দিলে হ্যাঁ এরকমই হবে, সব মিলিয়ে আর কি, মানে ফ্রিল্যান্স বলেন পার্ট টাইম বলেন সবকিছু মিলিয়ে অনেক কোম্পানির ওনারদের সাথে বিভিন্ন লেভেলের মানুষের সাথে মিশার সুযোগ হয়েছে। আমাদের দেশে ম্যানেজমেন্ট কিছু ক্ষেত্রে কমপ্লায়েন্স ফলো করার জন্য এইসব টিপোর্টিং রাখে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা নিজের মনে যেটা চায়, যে দেখলে স্যারকে বেশি সালাম দেয়, যে বেশি পা চাটে, তার দিকে ফোকাস বেশি থাকে, তার কথা শুনে কোম্পানির ভালো, অন্যদিকে ক্ষতি হলো দেখার দরকার নাই। যে জায়গায় ফোকাস দরকার সেটা করবে না, আননেসেসারি অনেক এক্সপেন্সেস করে ফেলে। যেমন ধরেন এক্সাম্পল, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, একটা গাড়ি চেঞ্জ করতে হবে, কত 1.5 কোটি টাকা, এক্সাম্পল মিনিমাম 1.5 কোটি 2 কোটি টাকা গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ সে কোম্পানি এমডি। বাট তার আগের গাড়ি কিন্তু ভালো, এটা কিন্তু চেঞ্জ না করলেও চলতো। ঠিক আছে, এটা একজন একটা কাজ করেন, ব্যাংক লোন নেওয়া লাগবে, ব্যাংক লোন নিয়ে কি করতে হবে, এই প্রজেক্ট এগেইনস্টে ব্যাংক লোন নিয়ে নি, তাহলে টাকা লাগবে পার্সোনাল। এখন তাহলে কি করা যায়, এই প্রজেক্টের এগেইনস্টে একটা ব্যাংক লোন নিয়ে নাও। এরপরে হচ্ছে এরকম করে মানে ডেটা অ্যানালাইসিস ছাড়া এই প্রোডাক্ট এই জায়গায় ইনভেস্ট করতে হবে, স্যার করে ফেলেন ভালো হবে, আপনার ফ্রেন্ডের তো এটা করেন এটা করেন ওটা হবে, কিন্তু এইটার প্রিভিয়াস কোনো হিস্ট্রি দেখার কোনো নাম বালাই নাই, এগুলো বললেও শোনে না। এই জায়গাগুলোতে এই ধরনের সমস্যাগুলো বাংলাদেশে মেজরিটি কোম্পানিতে হয়ে থাকে। এই এক্সাম্পল, ব্যাড ট্যাক্সের দেওয়া লাগবে না, এটা সিস্টেম করে দাও, বা সিস্টেম করলেও ঠিক মতো করে না, যখন এনবিআর আসে ধরা খায় তখন কোটি কোটি টাকার ব্যাড ট্যাক্সের মামলা খায়। এই যে কাজগুলা যে হচ্ছে বাংলাদেশে, আমি আমাদেরকে রাখবে কেন, আমাদের এই জবের ওপিনিয়নটা কেন হবে, আমরা হব হচ্ছে কাইন্ড অফ অডিটর, বিজনেস অ্যানালিস্ট, কাইন্ড অফ এ অডিটর, যে ব্যবসাটাকে থার্ড আই ইন্সপেকশন অডিট করে, ফাইন্যান্স কেমন চলতেছে, সেলস কেমন চলতেছে, অন্যান্য ডিপার্টমেন্ট কেমন চলতেছে, ম্যানেজমেন্টের কোথায় ভুল হচ্ছে, তাকে প্রোঅ্যাক্টিভলি বলা, স্যার আপনার কিন্তু এই জায়গাটায় এই রোলটা প্লে করা উচিত, বাট গত 3 সপ্তাহ আপনি কিন্তু রোলটা প্লে করেন নাই, এইভাবে করলে কিন্তু স্যার ওটা হবে না। মানে আপনার কিন্তু বলতে হবে না হলে জি স্যার জি স্যার জি স্যার, এটা না, আপনার বলতে হবে স্যার এটা আপনি ভুল করছেন, স্যার আপনি এটা ভুল করছেন। আপনি অ্যাজ এ মিডলম্যান আপনি তাদের গার্ডিয়ান হিসেবে কাজ করবেন, গাইডেন্স দিবেন, ভাই ডানে যান, ভাই বামে যান। বছরে ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ নোমান ভাই বলেন। কয়টা পর্যন্ত চলবে এটা? ভাই শেষ, আমাদের পার 10 মিনিট আছে, ওকে ঠিক আছে। ম্যাক্সিমাম 10 মিনিটস। তো আমি কিভাবে বুঝাতে পারছি, তো আপনি এজ এ বিজনেস অ্যানালিস্ট, ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট, আপনার রোলটা এট দি এন্ড অফ দ্য ডে এই জায়গাটা এসে আটকাবে। সো এটা হবে যে আমি আপনাদের অ্যাকচুয়ালি ফিউচারটা কি হবে কাজের ক্ষেত্রে, ফাংশনাল ক্ষেত্রে, আমি সেটা আপনাদেরকে পোর্ট্রে করার চেষ্টা করলাম। তো ওই জায়গাটায় আপনি চিন্তা করেন, আপনার বাবার বয়সী লোক থাকবে যাদেরকে আপনার গাইড করতে হবে, কিভাবে করবেন, তাদের ডেটা দেখে করবেন, তাদের ডেটা দেখে কথা বলবেন। মানে আপনার এর জন্য রকেট সায়েন্স শেখা লাগবে না, আপনার ডোমেন নলেজ থাকতে হবে, আর তাদের হিস্ট্রিক্যাল ডেটা আপনার অ্যাক্সেস থাকতে হবে, এবং আপনার অ্যাক্সেস না থাকলেও অ্যাক্সেস ম্যানেজ করতে হবে, দেন আপনি তাকে এটা গাইড করতে পারবেন যে স্যার আপনার তো এইভাবে করা ঠিক হচ্ছে না, এই জন্যই তো আপনার আমাদের সেলটা হচ্ছে না, স্যার এইভাবে করবো, আমরা টিমটা কিভাবে চালাবো ওইটা করব। এই কাজ এই জন্য দেখবেন আপনার আপনি এই রোলে যারা কাজ করে কোম্পানির 80% লোক তাদের পছন্দ করে না,
ইনক্লুডিং ইভেন অনেক সময় মালিক পক্ষ পছন্দ করে না, কারণ সবসময় সবসময় সব তাহলে তো এই লাইনে যারা আমরা পড়াশোনা করার চিন্তা করতেছি আমরা তো ডিমোটিভেটেড হব। না, ডিমোটিভেটেড না, এটা একটা খুব ভাইটাল রোল। পছন্দ করে না ইন এ সেন্স এটা নেগেটিভ না, পছন্দ করে ইন এ সেন্স হচ্ছে আপনি তার ভুল ধরতেছেন, আপনি তার গাইড করতেছেন। গাইডেন্স শুনতে কি সবসময় ভালো লাগে? বুঝছেন না আমার কথাটা রোহন ভাই? জি, বুঝতে পেরেছি। তো কিন্তু আপনাকে ছাড়া কোম্পানি চলবে না। আচ্ছা বলেন তো, এই লোক, এরকম একটা লোক যদি কোম্পানিতে না থাকে, কোম্পানি কি মানে ধরেন ভালো লাগতেছে না ইনজেকশন নিতে, কিন্তু এখন জ্বর প্রচন্ড, ইনজেকশন নিতেই হবে, এখন সে রাগ করে নিল না, তাহলে কি সে বাঁচবে? সেটা তো অবশ্যই না, মানে এই ইনজেকশন উচিলে হয়তো সে মারা যাবে, অ্যান্টিবায়োটিকের মতো মানে খাইতেই হবে। খেতেই হবে, ব্যাপারটা এরকম। তো এই বিজনেস অ্যানালিস্ট এই রোলে যারা কাজ করে, এখন এই রোল কি আপনি কি মনে করেন এই রোল কোম্পানিতে নাই বর্তমানে? হ্যাঁ আছে অবশ্যই, না হলে তো কোম্পানির সামনে অগ্রসর হওয়াটা কঠিন হয়ে যাবে। এই রোলটা কোম্পানির সিও রোল। বর্তমানে কোম্পানি সিও রোলে যারা কাজ করতেছে, সি লেভেলে, তারা এই রোলগুলো প্লে করতেছে। আর অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট আমরা যারা নতুন জয়েন করতেছি এই রোলে, তখন আমরা হচ্ছে মূলত সি লেভেলের পরে রোলে জয়েন করতেছি কোম্পানিতে। আপনাদের যারা জয়েন করবেন, আপনাদের কিন্তু স্ট্রেংথ অনেক বেশি থাকবে, হিউজ লেভেল স্ট্রেংথ থাকবে, বিকজ আপনার কাছে সবকিছুর অ্যাক্সেস আছে। আপনার কাছে যে কোনো ডিপার্টমেন্টের সাথে, ডিপার্টমেন্ট হেডকে মানে এর সাথে কোলাবোরেট করার অ্যাক্সেস আছে। মানে আমার অফিসের কথা আমি যদি বলি, আমার বাবার বয়সে অনেক লোক আছে যারা সিনিয়র, মাঝে মাঝে এমন হয় যে ঝাড়ি দিয়ে কথা বলতে হয় বাধ্য হয়ে, যে স্যার আপনি কতদিন বলে এটা করেন নাই কেন। আমার ডিরেক্টরের সাথে অনেক সময় যেটা হয়, অনেক সময় তর্ক হয়, স্যার এটা আপনি ঠিক করতেছেন না, এটা আপনার করা উচিত না, এটা হবে না। তারপর তাকে প্রোঅ্যাক্টিভলি বুঝাই, ডেফিনেটলি এই জায়গা হয় কি আমাদের, না এই জায়গায় আমাদের আসলে ম্যাচুরিটির ব্যাপার চলে আসে। মানে কেউ ভুল করতেছে, আপনি তার ভুলটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখাইতে পারেন, মানে ম্যাগনিফিসেন্ট দিয়ে দেখাইতে পারেন হাইলাইট করে। আবার কেউ ভুল করতেছে, তাকে পোলাইটলি দেখাইতে পারেন। ওইটা ডিপেন্ড করবে আপনার মাইন্ডসেটের উপর। সো আমাদের এখানে খুব মানে কাইন্ড অফ কি বলবো, খুব বিচক্ষণতার সাথে কাজ করতে হয়, খুব ম্যাচিউর কমিউনিকেট করতে হয়। এই জায়গাটা তো খুব ভাইটাল। আমি আমার বসকে ভুল ধরে দিচ্ছি যে বস আপনার এই জায়গাটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো, তাহলে আমার কোম্পানি আরেকটু আগাইতো। তাহলে তো বসের সাথে যখন আমি ডিল করতে যাব তখন তো অবশ্যই ম্যাচুরিটি একটা খুব বড় রোল প্লে করতে হবে। এক্স্যাক্টলি। তো এই রোলগুলো এখন না কোম্পানি বুঝতেছে, কোম্পানি হায়ার করতেছে। সাধারণত যারা ম্যানেজার লেভেল তাদের অ্যাকচুয়ালি এই রোলগুলো প্লে করার কথা এখন যে ডিপার্টমেন্টের ম্যানেজার হোক। কিন্তু এখন বাংলাদেশে যেটা হয় কি, 80% যারা ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে তারা ডেটা বোঝে না, সব হচ্ছে ওল্ড জেনারেশন। কোন রকম এক্সেল একটু পারে, কোন রকম একটু বোঝে, কিন্তু তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা অনেক বেশি। তারা যদি একটু ডেটা সাপোর্ট পায় তাহলে তারা ভালো ইনপুট দিতে পারে। কিন্তু ভাই একটা প্রবলেমে পড়ি। প্রবলেম হচ্ছে আমরা যারা ম্যানেজারের আন্ডারে কাজ করি বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যখন কাজ করি, তখন দেখা যায় যে আমি সকল ডাটা একটা রেডি করে ম্যানেজারের কাছে নিয়ে গেলাম এবং স্যারের অ্যাপ্রুভালের জন্য স্যারের একটা ইনিশিয়াল নিলাম যে স্যার আপনি একটু ইনিশিয়াল দিয়ে দিলে আমি এমডি স্যারের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে পারবো। তখন দেখা যায় যে ওই কাজটা আমি যেই ডাটা অ্যানালাইসিস করে এটা বের করেছি, ও হুট করে এটাকে ডিফাইন করে অন্য একটা ডাটা দিয়ে সেটাকে নেগলেক্ট করে দেওয়া হলো যে না এটা এভাবে না করে তুমি এটা এভাবে করো তাহলে কাজ হবে। অথবা আমি যেহেতু সাপ্লাই চেনের কাজ করি, সাপ্লাই চেনের একটা ডাটা রিসেন্টলি আমার সাথে যেটা ঘটেছে যে আমি এসির গ্যাস কিনতে যাব, আমি এমডি স্যারের কাছ থেকে গ্যাসের অ্যাপ্রুভালও নিলাম, প্রাইস কোটেশনের অ্যাপ্রুভাল নিলাম, কিন্তু যখন আমি সিএফওর কাছে গেলাম তখন সে আমাকে ফান্ড দিল না, বললো যে না এটা এখন দেওয়া যাবে না, এখন দিলে আমি আমার যে সামনে যে বাজেট আছে সেই বাজেট আমি ফুলফিল করতে পারবো না। কিন্তু আলটিমেটলি 10 দিন পরে যদি আমি সেই কাজটা করতে যাই, যেই প্রাইসে আমি আমার এমডির কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া তার থেকে মিনিমাম 3-4 হাজার বা 5,000 টাকা বেশি হয়ে যাবে। বলো যে তখন যেটা হবে তখন তুমি সেটা করো, এখন এটা করা যাবে।
এই ধরনের ডিসিশন মেকিং এ খুব প্রবলেম হয়ে যায় আমরা। আচ্ছা, এই জায়গাটায় একটা আপনাদেরকে একটা টেকনিক বলে রাখি, উইন উইন সিচুয়েশন। এন্ড অফ দ্য ডে আমরা জব করতেছি, রাইট, বা বিজনেস করতেছি, ওই ক্ষেত্রে যেটা হয়, কাদা ছিটাছিটি কিন্তু সব কোম্পানিতে হয়, এমন কোনো কোম্পানি নেই যেখানে কাদা ছিটাছিটি হয় না। আই মিন অবশ্যই। কর্পোরেট পলিটিক্সের কথা যদি বলি, তাহলে এখানে আসলে করণীয়টা কি? এইখানে করণীয় হচ্ছে আপনাকে এসকেলেট করা। এসকেলেট করাটা কি? যে ম্যানেজমেন্টের কনসার্ন রেখে, বোর্ডের কনসার্ন রেখে আপনার এই বিষয়টার উপর একটা প্রোঅ্যাক্টিভ, মানে নেগেটিভ না, একটা প্রোঅ্যাক্টিভ হাইলাইট করার মতো একটা মেসেজ থ্রো করা, যে আমরা জানি এটা আমাদের বাজেটে নাই, বাট এই মুহূর্তে এটা আমাদের বাজেটটাকে এক্সটেন্ড করা জরুরি। ইফ ইট ইজ রিকোয়ার্ড টু টেক এ লোন সামথিং, তাও আমাদের এক্সটেন্ড করা দরকার। বিকজ এক্সাম্পল, এখন ধরেন এই প্রোডাক্টের দামটা নির্বাচনের আগে 10 টাকা পার কেজিতে কম, আমার লাগবে হচ্ছে 10,000 টন। নির্বাচনের পরে যখন আমার এই বছর আমার এটা 10,000 টন লাগবে, নির্বাচনের পরে যদি আমরা এটা কিনতে যাই, তাহলে আমার এটা পুরা প্রায় 5 কোটি টাকা বেশি দিতে হবে। সো আমি যখন এটা করার জন্য পরে সার্টেন পিরিয়ডে আমি যদি সিসি লোন নিই এক্সাম্পল, তাহলে আমার এত পার্সেন্ট গেল, আমার এত টাকা প্রফিট থাকবে। সো তখন যেটা হবে, সো আদারওয়াইজ দেখা যাচ্ছে যে নেক্সটে কিন্তু এই জিনিসটা আমরা ফেস করতে পারি। সো it's my observation and recommendation to all of you, all board member, to reconsider this issue as soon as possible. আপনি যখন এই মেলটা করে রাখবেন সুন্দর করে, ভবিষ্যতে ঘটনা ঘটলে দায়ভারটা কার ঘরে আসবে? মেল না করলে কার ঘরে আসবে? মেল না করলে নোমান ভাইয়ের কাছে আসবে, যে নোমান তুমি কেন বলো নাই কাজটা, আগে কেন বলো নাই, এত টাকা খরচ করা লাগবে। হ্যাঁ ভাইয়া, এখন ওইটাই হয়েছে। আমি যখন রিসেন্টলি গ্যাস কিনতে গেলাম, তখন আমি অ্যাপ্রুভ করেছি 28,500 টাকা দিয়ে, এখন সেটা আমাকে 33,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। স্যার আমাকে জিজ্ঞেস করলো যে তোমার তো অ্যাপ্রুভাল ছিল 28,500 টাকা। আমি স্যারকে বললাম যে স্যার আমি তো সিএফওর কাছ থেকে ইনিশিয়াল নিয়ে কাজটা করেছি, কিন্তু সিএফও আমাকে ফান্ড দেয়নি স্যার, আমার কি করার আছে? তখন সিএফও কে ডেকে জিজ্ঞেস করা হলো, বাট একটা মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হলো, যেটা প্রয়োজন ছিল না যদি সে আমাকে ফান্ডটা দিয়ে দিত। মজার ব্যাপার নোমান ভাই, মজার ব্যাপার বলি, ওই জায়গাটায় পুরো ব্লেমটা ইনিশিয়াল লেভেলে চলে আসবে আপনার উপর। আপনি কেন দেরি করে কিনছেন, আপনি কেন কোম্পানি লস করছেন, একেবারে ফার্স্ট লেভেলই আমার উপরেই যায়। হ্যাঁ হ্যাঁ। তো ওই জায়গাটা যখন আপনি কাউন্টার মেল দিয়ে রাখবেন বা কাউন্টার কমিউনিকেশন থাকবে আপনার ক্লায়েন্টের সাথে, যে স্যার দেখেন ডলার দাম কিন্তু সামনে বাড়তেছে, এটা যদি আপনি এখন পারচেস না করেন বা এটা যদি না করি, বা আমরা যদি এখন এই জায়গায় সার্ভারটা যদি এক্সটেন্ড না করি, সামনে আমাদের এই সময় এই ইস্যু আসবে, ওই ইস্যুর কারণে আমাদের সার্ভারে লোড পড়লে কিন্তু সার্ভারে ক্র্যাশ করার পসিবিলিটি আছে। সব মানে আপনি কি করতেছেন মেনলি, আপনি কিন্তু প্রেসক্রিপটিভ একটা সলিউশন দিচ্ছেন, রাইট? খেয়াল করছেন? হ্যাঁ অবশ্যই। আপনি কিন্তু যে সামনে এটা হতে পারে, ঘটনাকে প্রিডিক্ট করতেছেন। এই প্রিডিক্ট করে ওই প্রিডিকশনটাকে আমাদের জন্য পজিটিভ একটা ইমপ্যাক্ট আসে, ওর জন্য আপনি একটা পসিবল সলিউশন বা একটা প্রেসক্রিপশন দিচ্ছেন, রাইট? খেয়াল করেন ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে। এইটা যদি আপনার নোটে না থাকে, তাহলে আপনি অডিটে যে ফেসে যাবেন। হ্যাঁ, অডিটকে আমি ইনফর্ম করেছিলাম যে যখন আমাকে সিএফও ফান্ড দেয়নি, তখন আমি সরাসরি অডিটকে মেল করেছি যে আমার এই ধরনের প্রবলেম হয়েছে। দেন যখন আমি এটা পারচেস করব, তখন আমার কোনো লায়াবিলিটি থাকবে না। আমি অডিটকে ঠিক ওই মুহূর্তে জানিয়ে রেখেছি। যখন এমডি আমাদের অডিটকে ডেকেছে যে এটা তোমার নলেজে ছিল কিনা, তখন অডিট মেল যে স্যার আমাকে তো জানিয়েছে, কিন্তু তখন ফান্ড ছিল না, সেই কারণে নোমান এটা করতে পারেনি। মানে আমরা আলটিমেটলি আমি ওখান থেকে উদ্ধার হয়ে চলে এসেছি, সমস্যা হয়নি। মানে আমি এটাই বলতেছি, দেখেন দিন শেষে কোম্পানি কখনো লস করবে, কোম্পানি কখনো প্রফিট করবে, বাট রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে পারলেই কিন্তু কোম্পানি এন্ড অফ দ্য ডে প্রফিট করে, রাইট? সো হ্যাঁ অবশ্যই, এটা হলো প্রায় 50,000 টাকার মতো লস হয়েছে। সো রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার জন্য আপনার দরকার হচ্ছে রাইট টাইমে রাইট ডেটা। আর আপনি যখন রাইট ডেটার সাথে দেখেন, এই বিজনেস অ্যানালিস্ট আপনি আপনাদেরকে যা শিখাচ্ছি, এর একটা বড় পার্ট হচ্ছে কমিউনিকেশন, মেজরিটি পার্ট হচ্ছে কমিউনিকেশন। সো এই ফেজে আপনারা কমিউনিকেশন যদি আপনার স্কিলটা ডেভেলপ করা না থাকে, এখন আপনি খুব ভালো ডেটা অ্যানালিস্ট বোঝেন কিন্তু কথাই বলতে পারেন না, লাভ আছে কোনো?
না তাহলে তো কাজ হবে না। আপনি কিন্তু ভাই এন্ড অফ দ্য ডে আপনার রোল রোল কিন্তু প্লে করবেন, কিন্তু আপনার ক্রিম আরেকজন খেয়ে যাবে, মাঝখান দিয়ে আবার বকো আপনিই খাবেন। সো সাকিব ভাই বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আবার যে ক্লাস ছিল, ক্লাস শেষ করে আসলাম, দেখলাম যে আপনাদের এখনো ক্লাস চলছে আর কি। তো আমাদের তো আজকে এটা সেকেন্ড থার্ড ক্লাস হবে বুধবার দিন কি ক্লাস হবে নাজিম? না ভাইয়া ক্লাস নিব না, নির্বাচনের সামনে আচ্ছা, একটা মেন্টাল প্রিপারেশন দরকার, রেস্ট সেটাই। নিব আর কি। আমার ব্যাচের হচ্ছে ওখানের মধ্যে আমি এটা বুধবার দিনে ক্লাস ক্যান্সেল করছি। সো আমাদের পরবর্তী ক্লাস হবে ঈদের পরে। হ্যাঁ, সেটা হচ্ছে কবে, 15 তারিখে। ঈদের পরে? সরি, ইয়ার পরে। ভোটের ঈদ। ভোট ও ভোট সরি, ভোটের ভোট ভোটের ঈদে। ভোট এটাও নিয়ে একটা যে ঈদ ঈদ। ভাইয়া। হ্যাঁ, আসলে একটা ঈদের মতো ফিল হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ খুব জাঁকজমকপূর্ণ হচ্ছে। এলাকার মধ্যে কিছুক্ষণ বড় মাইকিং হচ্ছে, তারপরে র্যালি, রাস্তায় র্যালি হচ্ছে, পোস্টারিং হচ্ছে, একটা ঈদ ঈদ ভাইব হচ্ছে আর কি। তা আজকে আমরা আমাকে যে 2 পার্টি খাওয়াইছে বুঝছো ভাইয়া, এলাকায় যখন গেলাম আজকে 2 ঘুষ পার্টি। ঘুষ। না ঘুষ বলতে দেখা হইছে এই আসো, তো মানে এক পার্টি দেখা হলো। নির্বাচনী চা। তো ভাবলাম যে বড় ভাইরা ডাকছে, তারপরে গেলাম ওদের ইয়েতে, আমাকে বলতেছে এই তুমি একটু প্রিডিকশন করো তো কি হইতে পারে। আমারে ফার্স্টে কোশ্চেন করতেছে প্রিডিকশন, প্রিডিকশন করো কি হইতে পারে। তুমি 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 ডেটা ডেটা নিয়ে বসবা যে তাই গত বললাম 3-4 মাসে ফেসবুকে অ্যাক্টিভিটি, তারপর তাদের বিভিন্ন যে সকল কাজগুলো করছে আর কি, সেগুলোর উপর বেস করে হচ্ছে বলবা যে কে জিততে পারে। না এটা তো এক ধরনের না, প্রেডিকশন। তখন যেটা হয়েছে যে খাওয়াচ্ছিল আমাকে, তো খাওয়ার মানে খাওয়ার সময় বলতেছিলাম ভাইয়া কিছু মনে করবেন না, মানে অ্যাকর্ডিং টু আওয়ার প্রিভিয়াস হিস্টোরি এলাকায় যেসব ঘটনা ঘটছে এখানে কিন্তু আপনাদের এই ভূমিকা থাকা দরকার ছিল, বাট মেজরিটি পার্সন কিন্তু আপনাদের উপর খেপা। সো যদি ফেয়ার হয় তাহলে কিন্তু পসিবিলিটি আছে জিতবেন না, বাট আছে মানে এরকম করে মানে কথাবার্তা বলে আসলাম আর কি। তো ইটস এ কাইন্ড অফ আসলেই একটা ইজি একটা ডেটা অ্যানালাইসিস। হ্যাঁ, আচ্ছা, মেইন টেনশন হচ্ছে আফটার নির্বাচনের পরে ঢাকা ফিরতে পারবো কিনা। এটাও একটা হ্যাঁ বড় সেটা, প্রশ্ন। এটা বড় প্রশ্ন আর কি। আচ্ছা, ওকে। সো এখানের মধ্যে মোটামুটি যারা এনরোল করছেন, হ্যাঁ, এনরোলমেন্ট নিয়ে একটু কথা বলি। এনরোল যারা করছেন তারা তো করছেনই। আপনারা গুগল ক্লাসরুমে লিংক আপনারা ইমেলে পেয়েছেন, ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন। ওখানে সব ভিডিওগুলো দেওয়া হবে এবং নাজিম ওখানের মধ্যে আপনাকে যেই কোর্সের যে সকল মেটেরিয়ালস, তারপর স্লাইড, ডেটা সেট এন্ড আদার থিংস সবগুলো প্রোভাইড করবে। ওইটা নাজিমের দায়িত্ব, ভিডিওর দায়িত্ব আসলে আমার। সো ভিডিও রিলেটেড যে কোনো একটা ইস্যু হলে আপনারা আমাকে নক করতে পারবেন। আচ্ছা, আর যারা এনরোল এখনো করেন নাই, যদি আপনারা এনরোল করতে চান দ্রুত এনরোল করে ফেলেন। আর আমাদের এনরোলমেন্ট চলবে হচ্ছে এই আর ভোটের পরে হচ্ছে 15-16 তারিখের মধ্যে আর কি, 15 তারিখের মধ্যে আমরা ক্লোজ করে দিব। তো যারা এখন এনরোল করেন নাই তারা এনরোল করে ফেলবেন দ্রুত। আর এখানে হচ্ছে আপনাদের যারা আছেন আর কি, তারা আমাদের ওই গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জয়েন হয়ে গিয়েছে। এর বাইরে অন্য যে কোনো ধরনের ইস্যুর জন্য নাজিম আছে, আমি আছি, আমাদের মেন্টর অ্যাসিস্ট আছে, এবং আমাদের টিম থেকে আমাদের আপনার অ্যাডমিন থেকে হচ্ছে আলামিন থাকবে। তো যে কোনো ধরনের ইস্যু সেখানের মধ্যে আপনারা জিজ্ঞেস করবেন। আর আপনারা আমাদের ওয়েবসাইটে এখানে এনরোল করেছেন, অনেকে আছেন যারা হয়তো আমার মনে হয়, আমি ঠিক শিওর না, মেবি একজন দুজন থাকতে পারেন যারা ম্যানুয়ালি হচ্ছে পেমেন্ট করেছেন, মানে ধরেন বিকাশে অথবা ব্যাংকের থ্রুতে করেছেন, হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্টে। তারা একটু আমাকে নক করবেন, তাদেরকে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে এনরোল করা যায় সেটা আপনারা দেখাই দিব। তো ওখানে এনরোল করলে যেটা হবে, ওখানে আপনার এই মেশিন লার্নিং এর ভিডিও গুলো আছে, এখন দেখতে হবে নট নেসেসারি, পরে দেখলেও হবে, সমস্যা নেই, এগুলো সবসময় থাকবে। আর কুইজ গুলো এখানে দিয়ে দিবেন। হুম। আর অ্যাসাইনমেন্ট গুলো গুগল ক্লাসরুম। সো ভিডিও, লেকচার, মেটেরিয়ালস এবং অ্যাসাইনমেন্ট, এই 3টা পার্ট থাকবে গুগল ক্লাসরুমের আন্ডারে। আর এদিকে কুইজ আর যে মেশিন লার্নিং এর ভিডিও, ওগুলো থাকবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে। এই ছিল মোটামুটি কথা। আর যদি কারো কোনো অ্যাডমিশন নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে এখন করতে পারেন। না হলে আজকে আমি লিভ নিচ্ছি এখান থেকে। ওকে, ঠিক আছে গাইস, তাহলে আজকের জন্য আমরা মোটামুটি এখানেই আমাদের আলোচনা সমালোচনা এখানে আমরা শেষ করতেছি। আগামী ক্লাসে আমরা স্ট্যাটের পার্টটা ধরবো।
তো ওভারঅল আজকের ক্লাসে মানে কোন পার্টটা একটু আমাকে জাস্ট আর 2 মিনিট সময় নিব, কোন পার্টটা কি বুঝলেন, কার কাছে কেমন লাগছে, কেউ একজন বলেন অ্যাকর্ডিং টু রিলেটিভ ওভার। আমার কাছে সবগুলো কোর্স জিনিসই ভালো লেগেছে, একেবারে ফ্রেন্ডলি। আমার সবার সাথে আলোচনা করে যেটা মনে হলো যে আমি এখান থেকে কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। প্রণয়, আপনি তো মানে রিয়েলিটির সাথে কতটুকু আপনি মনে হচ্ছে যে না আপনি রিয়েলিটি ভিজুয়ালাইজ করতেছেন আজকের ক্লাসে? আই মিন হ্যাঁ, যা বুঝলাম যে ফ্রেন্ডলি সবকিছু আলোচনার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো এখান থেকে, যা বোঝা যাচ্ছে। ওইটা ভালো করে ওইটা ভালো। ওইটা ওইটা মিন করি না, আমি মিন করছি আমরা যে আজকে যে এক্সাম্পল গুলো দিলাম, এই যে হ্যাঁ, এই চারটার সাথে রিয়েলিটি কতটুকু আপনি ম্যাচ করতে পারছেন সেটা বলতেছি। রিয়েলিটির সাথে হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, মোটামুটি রিয়েলিটির সাথে তো ম্যাচ করাতে পারছি, মানে উইথ এক্সাম্পল, যে আপনি যেটা বললেন আর কি। মানে আমরা নর্মালি হয় কি পড়ি একটা, পরীক্ষা আসে একটা, মানে মানে পড়ে গেছি একটা। না, আপনি যেটা বললেন উইথ এক্সাম্পল, আমি মানে আপনি যেটা বললেন আর কি এক্সাম্পলের সাথে, হ্যাঁ, ওটা সাথে সাথে যে বুঝাই দিলেন, এটা ভালোই লাগলো আর কি বুঝে। যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। আগামী আবার আগামী রবিবার নাকি আমাদের রেগুলার ক্লাসটা হবে নাকি? আগামী রবিবার তাহলে কি কয় তারিখ পরে? 15 তারিখ। আমি নির্বাচন 12 তারিখ 15 তারিখ ইনশাল্লাহ নতুন মানে নতুন একটা আমেজ নিয়ে দেখা হবে সবার সাথে। সবাইকে নির্বাচনের শুভেচ্ছা। হ্যাঁ, ইনশাল্লাহ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।